সে যখন এক্সিকিউটিভ ছিল এখন সে ম্যানেজার হয়েছে, কিন্তু আগের থেকে 4,000 টাকা সে গরিব হয়েছে। তাহলে চিন্তা করলাম যে এই 10 বছরে যেহেতু কিছু হয় নাই, তাহলে আগামী 10 বছরেও কিছু হবে না। ধরেন এন্টারপ্রেনারশিপ একটা ট্রেন্ড হয়ে গেছে, মানে অনেকেই দে লাইক টু কল দেমসেলভস দ্য ফাউন্ডার অফ এনি স্পেশালি আইটি সেক্টরে একদম এখন ধরেন যারা আসলেই চায় তাদের প্রিপারেশনটা কেমন হবে? একটা ধারণা আছে ইনভেস্টমেন্ট তারাই করতে পারে যাদের অনেক টাকা আছে। আমি 5 লাখ ইনকাম করছি, আমার ছেলে মেয়ে তো এখন 3-4 লাখ টাকা ভেঙে অভ্যাস হয়ে গেছে, আমার ইনকাম শূন্য হয়ে গেছে, তারা আমার সাথে চিল্লাবে যে তাহলে কি করছো সারা জীবন। ধরো সাকসেস হওয়া কিন্তু কঠিন না, সোজা ফেল করা কঠিন। তো আজকে আমাদের গেস্ট সাইফুল ইসলাম পাঠান ভাই হচ্ছে আমার ইউনিভার্সিটির সিনিয়র, অ্যান্ড তার সাথে আমার যোগাযোগ সম্ভবত 1-1.5 বছর আগে থেকে হবে, বাট 1-1.5 বছরের মধ্যে পাঠান ভাইয়ের সাথে আমার যতগুলো ডিসকাশন হয়েছে সবগুলো খুবই আমি এনজয় করছি। সো দ্যাটস ওয়াই আমরা এখানে একটা বসছি যে ভাইয়ের সাথে আরেকটু বিভিন্ন বিষয়ে ডিসকাস করা যায় কিনা। ভাই আপনাকে যেটা বলবো, আপনি আমার কাছে একটা হিরো, বিকজ যেটা হয়েছে ভাই, হিরোর কি থাকে, হিরোর ব্যাপারটা হলো যে তার লাইফে একটা স্ট্রাগল থাকবে, এবং স্ট্রাগল হওয়ার পরে সে একটা সময় যে হয়তো স্ট্রাগল নিয়ে কাজ করতে করতে সে ওভারকাম করবে। সো আপনার যতটুকু স্টোরি আমি শুনছি, ইউ আর লাইক এ হিরো টু মি। সো আপনার লাইফের যে স্টোরিটা আছে ওটা একটু শুনতে চাই। আচ্ছা, আমার স্কুল কলেজের যে স্টোরি সেটা গতানুগতিক অন্য সবার মতনই, সেইখানে আসলে ওরকম স্পেশাল কিছুই নাই। যেমন তুমি হয়তো আমার চেয়ে আরো ভালো স্টুডেন্ট ছিলা, যেহেতু আমি তোমার আগের জেনারেশনের। ওকে ফাইন, এখন ঠিক আছে, আমিও ভালো স্টুডেন্ট ছিলাম, স্কুল কলেজের ওই ব্যাপার পার হলো, বাট আমি নিজেকে একটা ভালো স্টুডেন্ট হিসেবে জেনেই আমি বড় হয়েছি, যে সবাই জানে হ্যাঁ ও তো ভালো পড়ালেখা করে। এটা শুনলে ভালো লাগতো, আরো একটু বেশি করে পড়তাম, বা বাবা মা সবকিছু ত্যাগ করছে যে ঠিক আছে পড়ালেখাই করতে হবে, তো পড়ালেখা করছি, এবং ফাইনালি মেডিকেলে যাব না, স্যাররা যদিও অনেক পুশ করতেছিল, ইঞ্জিনিয়ারিংয়ের দিকে ঝোঁক ছিল, এবং ফাইনালি বুটেক্সে ভর্তি হইলাম। এখন বুটেক্সে ভর্তি হওয়ার পর মনে হলো যে না, আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম চলে আসবে পাশ করে বের হইলে, খালি ফাইনাল ইয়ার পাশ করে বের হইলেই হয়েছে। কিন্তু এরপর যে যুদ্ধ শুরু সেটা চিন্তাও করি নাই। তো বেসিক্যালি কি হবে, তুমি যদি একটা এমবিবিএস ডাক্তার হও, বা তুমি ইঞ্জিনিয়ার হও, বুয়েট থেকে বা বিআইটি থেকে বা বুটেক্স থেকে যদি তুমি বের হও, তখন তোমার একটা হোপ থাকবে যে না 2-3-4 বছর লার্নিং পিরিয়ড, তারপর তোমার বেতন বাড়বে, একটা লাইফস্টাইল আসবে, তোমার কখনো 5,000-10,000 টাকা নিয়ে চিন্তা করা লাগবে না, তুমি গ্রামে গিয়ে গরিব মানুষকে সেবা করবা, ফ্যামিলির সবাইকে খুশি রাখবা। বাস্তবতাটা পুরা ভিন্ন। আচ্ছা, ইনফ্লেশন এই লেভেলে আছে যে আমাদেরকে যে ইনক্রিমেন্ট দেয় একটা কর্পোরেট কোম্পানিতে, সেটা কোনো কোম্পানিতে 3,000, কোনোটাতে 5,000, কোনোটাতে 10,000, বা কোনো কোম্পানিতে 15,000, হোয়াট এভার ইজ ইট, যেই পরিমাণ ইনক্রিমেন্ট আমাদেরকে দিচ্ছে সেই পরিমাণ কিন্তু লিভিং কস্ট বাড়তেছে বা তার চেয়েও বেশি। একজন ম্যানেজার যদি কোনো একটা মার্কেটিং কোম্পানি হোক, বা প্রোডাকশন কোম্পানি, বা কাস্টমার সার্ভিস কোম্পানিতে হোক, তাকে যদি 8,000 টাকা ইনক্রিমেন্ট দেয়, সবাই বলবে আরে তোর কোম্পানি তো ভালো ইনক্রিমেন্ট দেয়, কিন্তু সেই ব্যক্তিটার কিন্তু 12,000-15,000 টাকা লিভিং কস্ট বাড়তেছে। হয়তোবা তার একটা বেবি হয়েছে, বা বাবা মা আরও একটু বেশি অসুস্থ হয়েছে, বা তার বাসা ভাড়াটা বেড়ে গেছে, তেলের দাম বাড়াতে ট্রান্সপোর্টেশনের খরচ বেড়ে গেছে। তো তাহলে কি সে ধনী হচ্ছে না গরিব হচ্ছে? এটাকে কি তুমি ইনক্রিমেন্ট বলবা? এটা ইনক্রিমেন্ট না, এটা অ্যাডজাস্টমেন্ট। ইভেন অ্যাডজাস্টমেন্টটাও পুরো হচ্ছে না, কারণ তাকে 8,000 টাকা দিচ্ছে, কিন্তু তার 12,000 টাকা লিভিং কস্ট বাড়ছে। সুতরাং সে যখন এক্সিকিউটিভ ছিল এখন সে ম্যানেজার হয়েছে, কিন্তু আগের থেকে 4,000 টাকা সে গরিব হয়েছে, মাইনাসে হয়েছে। সেম জিনিসটা আমার ক্ষেত্রে হয়েছে। আচ্ছা, আমি ফিল করতেছিলাম যখন যে না ঠিক আছে, এখন আমি অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার আছি, আমি এক্সিকিউটিভ হলে প্রবলেম সলভ হয়ে যাবে, বিয়ে শাদী করতে পারবো, ঠিক আছে। এক্সিকিউটিভ হওয়ার পর চিন্তা করলাম যে না ম্যানেজার হোক, তারপর কিছু সেভিংস আসবে, বিয়ে শাদী করলাম, বাট সেভিংস নাই। কিন্তু ম্যানেজার হওয়ার পরও দেখতেছি না, সেভিংস তো নেই, লিভিং কস্ট তো বাড়তেছি। তাহলে চিন্তা করলাম যে এই 10 বছরে যেহেতু কিছু হয় নাই, তাহলে আগামী 10 বছরেও কিছু হবে না। দেন আমি একটা ফ্রাস্ট্রেশন থেকে আমার জব ছাড়ার একটা সিদ্ধান্ত আমি নিছি। তার আগ পর্যন্ত আসলে জব থেকে গ্রো করার একটা প্রচন্ড ইচ্ছা ছিল। পাশাপাশি এখন চাকরি ছাড়া কিন্তু খুব চ্যালেঞ্জিং বিষয়। কেন? কারণ যেই দিন তুমি জব ছাড়বা, হোয়াট এভার দ্য স্যালারি ইউ আর গেটিং, সেটা একদম পরের মাস থেকে শূন্যে নেমে আসবে, এবং তুমি যত মানুষের কাছে টাকা পয়সা চাইতে পারো, বন্ধুর কাছে, তোমার যদি জব থাকে বন্ধু তোমাকে টাকা দিবে, হ্যাঁ, কিন্তু যখন জব থাকবে না, বন্ধু কিন্তু তোমাকে চিন্তা করবে যে সে কবে ফেরত দিবে। তো সো জব ছেড়ে বিজনেস আসা হচ্ছে টোটাল এন্টারপ্রেনারশিপ জার্নির মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট। করোনার মধ্যে যখন হচ্ছে যেটা যে ওয়ার্ক ফ্রম হোম ছিল, তখন লকডাউন দেওয়ার পরে স্যালারি কাটলো 3 মাসের, খুব মেজাজ খারাপ হলো যে ঢাকার বাইরে ভালো স্যালারি জবের অফার পাচ্ছি, যাচ্ছি না।
আবার এইখানে থেকেও গ্রোথ হচ্ছে না, ফাইন্যান্সিয়ালি স্টাক হয়ে গেছি, আবার বেতন কাটবা, তো মনে হচ্ছে না আমি সঠিক ট্রেকে নাই। দেন আমি চিন্তা করলাম যে নিজেকে ডিসকভার করব, এবং আমি দেখলাম যে আমি কিসে ভালো, আমি পিপল কানেকশনে ভালো, ওকে আমি মানুষকে কানেক্ট করাইতে পারি, কোনো কিছু প্রমোট করতে পারি। এই জিনিসগুলি ঘাটায় ঘাটায় দেখলাম যে এটা সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সাথে যায়। আচ্ছা দেন আমি ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনারদের স্টাডি করলাম, বড় কোম্পানি স্টাডি করা শুরু করলাম, সেলস, মার্কেটিং, প্রমোশন, বিজনেস, ইনভেস্টমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, এগুলি নিয়ে আমি 6 মাস পড়াশোনা করার পরে আমার কাছে সব ক্লিয়ার হয়ে গেল। আই এম ইন দ্য রং ট্র্যাক, আমি জব ছাড়বো, ডেট সেট করলাম, জব ছাড়লাম, এবং সেইখানে আমার 1 বছরের একটা কঠিন সময় আসছে। তো সেটাকে আমি হ্যান্ডেল করছি কেন, কারণ আমি জানি এটা টেম্পোরারি, দ্য পেইন ইজ টেম্পোরারি বাট গেইন ইজ বিগ অ্যান্ড লং টার্ম। হ্যাঁ, আমার বিজনেসে বয়স এখন 2.5 বছর। ওকে, তো ভাই ওইটাই বলতে চাচ্ছিলাম যে আপনার যে স্ট্রাগলটা আপনি আসলে একটা একটা স্টাডি করে সেটাকে ওভারকাম করছেন, বাট আপনার গোল অথবা ভিশন নিশ্চয়ই অনেক বড়, অ্যান্ড আপনি যদি 100-তে যাইতে চান তাহলে হচ্ছে আপনি এখন ইন হুইচ নাম্বার ইউ আর রাইট নাও আপনার নিজের জাজমেন্টে? আমি আসলে 1 থেকে 5-এর মধ্যে আছি। কেন, বিজনেসের যতগুলি লেভেল, মানে বিজনেস একটা লেভেল আপের গেম। হ্যাঁ না, আমার ফার্স্ট লেভেল ফিল আপ হয়েছে। ফার্স্ট লেভেল ফিল আপ কি, যে আমি জব ছেড়ে বিজনেসে সার্ভাইভ করছি, এবং হচ্ছে যে আমার একটা টিম সেট আপ হয়েছে, আমার অফিস ট্রান্সপোর্ট হয়েছে, সোর্সিং হয়েছে, কাস্টমার কিছু দাঁড়াইছে, এখন আমার গ্রো করতে হবে। এটা হইতে আরও 2-3 বছর লাগবে। তারপরে আমি আবার সেকেন্ড বিজনেসের ডেভেলপমেন্টের চেষ্টা করব, থার্ড বিজনেস ডেভেলপমেন্টের চেষ্টা করবো হয়তো বা। তো আমি জাস্ট একদম ইনিশিয়াল লেভেলেই আছি, আচ্ছা যেটা বলবো। সমস্যা নেই ভাই। আপনি ভাই আপনার অনলাইনে কিছু প্রেজেন্স এখন আমরা দেখতে পাচ্ছি। আপনার ফেসবুক প্রোফাইল থেকে আপনি হচ্ছে বেশ কিছু ভিডিও শেয়ার করছেন এবং বেশ কিছু তথ্য শেয়ার করছেন যেগুলো আসলে মোস্টলি রিলেটেড টু উদ্যোক্তা হওয়া বা এই লেভেলের একটা মানে আপনি হচ্ছে অনলাইন প্রেজেন্স রাখতেছেন। সো ওই দিক থেকে চিন্তা করে আপনার যদি প্রশ্ন করি যে এন্টারপ্রেনার জিনিসটা, এইটা মানুষ কখন স্টার্ট করবে? এটা কি মানে আপনার মতো 10 বছর চাকরি করার পরে স্টার্ট করবে, নাকি একদম ইমিডিয়েটলি মানে মানে ভার্সিটি থেকে পাশ করার পরেই? আসলে আমি যদি বলি কারো ফ্যামিলিতে বিজনেস ব্যাকগ্রাউন্ড থাকে, বা আমরা তো আসলে ফ্যামিলি থেকে শিখি, এখন যদি এমন হয় যে কারো বাবা বা চাচা সে একদম মানে রিয়েল এন্টারপ্রেনার, হ্যাঁ, তো যেমন জামশেদজি টাটা, সে আসলে কোম্পানি, সে ছোটবেলা থেকে এন্টারপ্রেনার, এবং তারপর থেকে কিন্তু এই যে রতন টাটা পর্যন্ত 3 জেনারেশন আসলো, তাই না? তো জামশেদজি টাটা তো তার ছেলেকে ডেফিনেটলি শিখাইছে, এবং সেটা 12 বছর বয়স থেকে শিখাইছে। তো কারো যদি তোমার যদি বাবা বা চাচা বা বড় ভাই যদি এন্টারপ্রেনার হয়, তাহলে তুমি সেটা টিনেজ থেকে নিতে পারো। 12 বছর 16 বছর বয়স থেকে এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট তোমার আসবে, এবং তুমি একদম ক্যাম্পাস শেষ করে 23-24 বছর বয়সে স্টার্ট আপ করতে পারো। বাট আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা তো আসলে এমন একটা জেনারেশনের যে আমরা বিলে মাছও ধরছি, আবার ইন্টারনেটের যুগেও আছি। আমাদের ম্যাক্সিমাম, আমরা যারা মিলিয়নিয়াল, তুমি আমি আমরা আমরা জেনজি না, আমরা মিলিয়নিয়াল। আমাদের ম্যাক্সিমাম বাবা মা হচ্ছে সবাই মানে খুব বেশি শিক্ষিত না, লোয়ার মিডল ক্লাস বা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমরা আসছি। তো আমাদের এন্টারপ্রেনারশিপটা আসলে দেরি হয়েছে। সবাই ক্যাম্পাস বের করেই চিন্তা করবে যে না, আমার এখানে অ্যাক্টিভ ইনকাম করতে হবে, কিছু ঋণ আছে, বোনকে বিয়ে দিব, ভাইকে বিয়ে দিব, বাসায় একটা ঘর তুলতে হবে, এগুলি করে তার 10-12 বছর চলে যায়, এবং সে যে জবের ট্র্যাপে আছে, এটা যে একটা কর্পোরেট প্রিজন, এটা বুঝতেই 10 বছর লাগে। সো ভাই, আমরা ডিসকাস করতেছিলাম যে এন্টারপ্রেনারশিপ এই ব্যাপারটা যখন আসে, ধরো আমাদের মধ্যে একটু লেট করেই আসলো। এখন আমি তো আসলে আমার কোনো এরকম হ্যান্ডবুক নাই যে আমি এখনই শিখতে পারতেছি। সো এই জিনিসটা কি আসলে শেখানো পসিবল, অর এটা আসলে একটা বাইবর্ন থিং যে ভিতরে থাকবে? বাইবর্ন এটা না, এটা আমি বলবো যেটা যে মানুষের লাইফের একটা স্টেজে আসলে এটা ফিল হয় যে না, আমার আসলে সেলফ ডেভেলপমেন্ট প্রসেস তো চলতে থাকে, কেউ খেয়াল করে না বা কেউ খেয়াল করে। যারা খেয়াল করে সে পজিটিভ দিকে সেলফ ডেভেলপমেন্ট করে, তারা আসলে বুঝতে পারে যে না, আমার এখন কী শেখা দরকার, কোন দিকে যাওয়া দরকার। যেমন তুমি বলছো যে বছরখানেক আগে তোমার সাথে আমার পরিচয় হয়েছে, তো তোমার মনে আছে তুমি আমাকে ফোন দিছিলা, হ্যাঁ, এবং আমরা পরে দেখা করছি, হ্যাঁ দেখা করছি, এবং মোটামুটি বেশ কয়েকবারই দেখা করছি। বাট প্রথমবারের কথা আমি বলতেছি, তুমি হয়তোবা আমাকে দেখছো যে আমি হয়তোবা সেলস, মার্কেটিং, বিজনেস নিয়ে কথা বলতেছি, তোমার হয়তোবা মনে হয়েছে যে না, উনি এই ব্যাপারটাতে ডেডিকেটেড, তো ওনার কাছে গেলে হয়তোবা আমি 2টা জিনিস জানতে পারবো। তো এই যে তোমার ফিলিংটা আসছে, এটাই সেলফ ডেভেলপমেন্ট। তুমি ফিল করছো যে না, এখন তুমি তো একটা কনসার্টে যাইতে পারতা,
তুমি তো তোমার আরেকটা বন্ধুর সাথে মিলে তুমি হাওড়ে ঘুরতে যেতে পারতে বা মুভি দেখতে যেতে পারবে। তো তুমি আমার কাছে আসছো, আমরা আলাপ করছি, সেখান থেকে আজকে আমরা পডকাস্ট পর্যন্ত চলে আসছি, আমরা এর মাঝখানে অনেক কিছু ডিসকাস করছি। এটাই সেলফ ডেভেলপমেন্ট, এটা তোমার সেলফ ডেভেলপমেন্ট, আমার সেলফ ডেভেলপমেন্ট। রাইট। সো ভাই আমরা আসলে এখন ধরেন এন্টারপ্রেনারশিপ একটা ট্রেন্ড হয়ে গেছে, মানে অনেকেই মানে দে লাইক টু কল দেমসেলভস দ্য ফাউন্ডার অফ এনি স্পেশালি আইটি সেক্টরে একদম। এখন ধরেন যারা আসলেই চায় তাদের প্রিপারেশনটা কেমন হবে? হাউ ক্যান দে প্রিপেয়ার দেমসেলভস? লার্ন এন্ড অ্যাপ্লাই। যেমন আপনি বলছিলেন যে আপনি অনেকগুলো বই পড়ছেন, সো আপনি কি রিডিং বা ম্যাটেরিয়াল ঘাটাঘাটি এগুলোকে সাজেস্ট করেন? হ্যাঁ, এটাকে আমি সাজেস্ট করি, ম্যাটেরিয়াল ঘাটাঘাটিকে সাজেস্ট করি, এবং এটাই একটা ইউনিক ওয়ে। আমি তোমাকে বলি, সবাই ভালো কিছু করতে চায়, বড়লোক হইতে চায়, ধনী হইতে চায়। ইন্ডিতে আমরা স্কুল কলেজে থাকতে চিন্তা করতাম যে না, আমার যদি 1 কোটি টাকা হয় আমি কোটিপতি। তো কোটিপতি হইলে তো আর কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম আমার থাকবে না। আলটিমেটলি এখন তুমি চিন্তা করো, কোটিপতি রাস্তায় রাস্তায় ঘুরে ঢাকা শহর, ইভেন কোটিপতি ফাইন্যান্সিয়ালি কিন্তু ফ্রি না। হ্যাঁ, তো বিষয়টা হলো যেটা, যে এই যে মানে ছোটবেলা থেকে এই জিনিসগুলি সবার থাকে, বাট এটা খুবই ক্রিটিক্যাল একটা গেম। এখন এই গেমটা স্কুলে শেখায় না। স্কুলে যেটা শেখায়, আমাদেরকে অ্যাক্টিভ ইনকাম করার জন্য রেডি করে দেয় যে তুমি পড়ালেখা পারবা, ইউ ক্যান কমিউনিকেট, ইউ ক্যান থিঙ্ক, ইউ ক্যান প্রেজেন্ট ইউর সেলফ অ্যান্ড ইউ ক্যান সার্ভ আদার পিপল কোম্পানি অ্যান্ড আর্ন সাম মানি। একদম স্ট্রেট ওয়েতে পাশ করে বেরোয় গিয়ে আরেকজনের কামলা খাটো, তার কাজটা করে দাও, তোমাকে কিছু বেতন দিবে। তো এই স্কুল থেকে এই অ্যাক্টিভ ইনকামটা শেখাচ্ছে। এখন আমরা দুনিয়ায় আসছি, আমাদের খাইতে হবে, পড়তে হবে, মানে আমাদের ইনকাম করতে হবে। বাট ইনকাম কিন্তু মেজরলি প্যাসিভ ইনকামই বোঝায়। বাট আমরা কি একটা শুরুই করি অ্যাক্টিভ ইনকাম দিয়ে, এবং মোস্ট অফ দ্য পিপল 30-40 বছর চাকরি করে রিটায়ার্ড করে ফেলে, সে অ্যাক্টিভ ইনকামেই থাকে। এখান থেকে বের হয়ে সে প্যাসিভ ইনকামের এই গেমের মধ্যেই আসতে পারে না। অথচ ইনকামটাই প্যাসিভ। তুমি খাইতে হবে, ঠিক আছে, এটা একটা লায়াবিলিটি, বাট তোমাকে হাজির হইতে হবে প্রতিদিন একটা সময়ে। তুমি যে দিন না যাবে সেই দিন তুমি অ্যাবসেন্ট, মানে তোমার স্যালারি কাটা। সো ইউ আর ইন এ প্রিজন। জি ভাই, এরকম একটা ব্যাপার করছে। আমি যেখানে আসলে আমার ক্যারিয়ার স্টার্ট করছি, সেখানে 8টায় হচ্ছে ঢুকতে হইতো, এবং 8টা 1 মিনিট হলে গেটটা বন্ধ হয়ে যায়। মানে ওই দিন আমি আর ঢুকতে পারবো না। আমার হচ্ছে বস আমাকে ফোন করবে, তুমি কোথায়, এবং সিকিউরিটি আমাকে ঢুকতে দিচ্ছে না, কারণ আমি 1 মিনিট লেট করছি। সো এই ব্যাপারগুলো আছে। এনিওয়ে ভাই, আমরা আসলে মানে এই যে জব ছেড়ে এন্টারপ্রেনারশিপে যাওয়া, এটা তো ভাই খুব ডিফিকাল্ট একটা ডিসিশন। এটা আসলে মানুষজন কিভাবে আরো রেশনালি চিন্তা করে ডিসিশনটা নিতে পারে? আচ্ছা, এটার ব্যাপারে নলেজ এবং ফিলিং দুইটাই থাকতে হবে। যেমন কেন মানুষ চাকরি ছাড়তে পারে না? তুমি বুটেক্সের, আমি বুটেক্সের অনেক অ্যাচিভমেন্ট আছে, যেটা বললে হয়তো বা 10টা-20টা বিষয় নিয়ে বলা যাবে। অনেক ভালো স্যালারি পায়, ইন্ডাস্ট্রিতে ফুটপ্রিন্ট রাখতেছে, বিদেশ যাচ্ছে, বাইরের সাথে কথা বলতেছে, গ্লোবাল লিডার্স, এবং এখনো পর্যন্ত বাংলাদেশে এই টেক্সটাইল জগৎটা থেকেই সবচেয়ে বেশি রেভিনিউ আসে, এবং বুটেক্সের এই লোকজন এটাকে লিড দিচ্ছে, মানে যেটা গর্ব করার মতন বিষয়। বাট বুটেক্সে এন্টারপ্রেনার কয়টা আছে দেখো? খুব কম আছে। এটার কারণ কি? কারণ প্রথমে লার্নিং স্টেজ যায়, 8-10 বছর পর ম্যানেজার হয়, অফিস থেকে গাড়ি পায়, তারপরে হচ্ছে যেটা একটা এসি করা রুমের মধ্যে বয়, একটা টিম পায়, সবাই স্যার করে। তো এই যে সে একটা কমফোর্ট জোনের মধ্যে পড়লো, সে একটা স্যার হয়ে গেল, একটা গাড়ি পেলো, এই বেতনের মায়া কিভাবে ছাড়বে? একটা লোক যদি 2 লাখ টাকা স্যালারি পায়, তাহলে সে যদি এবার চিন্তা করে যে না, আমি এখন এন্টারপ্রেনার হব, তার 2 বছর লাগবে ব্যবসা দাঁড়াইতে, 2 বছরে 24 মাস, তাহলে সে এখানে 48 লাখ টাকা ক্যাশ স্যালারি হারাইলো। 2 বছরে আরও তার 20 লাখ টাকা লাগবে চলতে মিনিমাম, তাহলে লস হলো কত? 70 লাখ। তারপরে সে বিজনেস ইনস্ট্রুমেন্ট নিবে, বা তার একটা ল্যাপটপ লাগবে, ইমেল আইডি খুলবে, তার ট্রান্সপোর্টেশন কস্ট আছে। তো এখন এই 70-80 লাখ টাকার রিস্কটা কে নিবে? তোমার যদি ক্যাশও থাকে 70 লাখ টাকা, তুমি বলো যে না, আমি 70 লাখ টাকা ভেঙে শুধু আমার কেরিয়ারটা কনভার্ট করবো জব থেকে বিজনেসে, তোমার ওয়াইফাই এসে বলবে যে না, আমরা অনেক ভালো আছি, 1 তারিখে বেতন আসে, 30 দিন পরেই, পরের মাসে 1 তারিখে আবার বেতন আসে, কত মজা। কিন্তু ভাই মানে ধরেন এইটা আমি যে একটা এন্টারপ্রেনারশিপে যাব, এইটা কি শুধুই আমার রিচ হওয়া বা টাকা পয়সা ইনকাম, এইটা এই উদ্দেশ্য করে শুরু করলে কি এটা সাস্টেইন করবে? না না না, আসলে মানি ইজ এ বাই প্রোডাক্ট। পুরো এন্টারপ্রেনারশিপ জার্নির মধ্যে টাকা হচ্ছে একটা বাই প্রোডাক্ট। মানে যদি কেউ টাকার জন্য বিজনেস করে, সে হয়তো বা সাময়িক কিছু টেম্পোরারি অ্যাক্সিডেন্টাল মানি পাবে, সাকসেস পাবে, বাট আলটিমেটলি সে লং টার্মে সে সাস্টেন করতে পারবে না। আর হচ্ছে এটা একটা লাইফস্টাইল, এন্টারপ্রেনারশিপ একটা লাইফস্টাইল। যেমন তুমি একজন দিন মুসলিমকে
সে মনে প্রাণে সে ধর্মের প্রতি রেসপেক্টফুল। তুমি যদি ডিসরেসপেক্টফুল কিছু বলো সে কিন্তু জিহাদ করে বসবে তোমার এগেনস্টে। মানে যে এন্টারপ্রেনার, সে এন্টারপ্রেনার লাইফস্টাইলের বাহিরে সে বাঁচতে পারে না। মানে লাইক তুমি দেখবা যে 20,000 টাকা দিয়ে ফোন কিনা যায়, সেটা দিয়ে চলবে। সে এখানে ধরো যে 2 লাখ টাকার ফোন কিনবে না, 20,000 টাকা দিয়ে ফোন কিনে 1,80,000 টাকা সে বিজনেসের কোথাও ইনভেস্ট করবে। সে হয়তো বা এমপ্লয়ির ট্রেনিংয়ের পিছনে ইনভেস্ট করবে, অফিসে একটু ডেকোরেশন করবে, সে হয়তো বা একটা ক্যাপিটাল এটার পিছনে লাগাবে, সে একটা ট্রেনিং কোর্স করবে, ফার্স্টটা বই কিনবে। কারণ তুমি এন্টারপ্রেনাররা কী করে, হ্যাঁ ঠিক আছে আমি জামা কিনবো বাট ব্র্যান্ডের জামা কিনবো না, 5,000 টাকা দিয়ে আমি 2,000 টাকা দিয়ে জামা কিনলাম, বাকি 3,000 টাকা দিয়ে আমি 2টা বই কিনবো, একটা পডকাস্ট করব, একটা ট্রেনিং কোর্স করব। রাইট, এরকম এটা একটা লাইফস্টাইল। সো এই ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা ভাই, মানে একটা ধারণা আছে ইনভেস্টমেন্ট তারাই করতে পারে যাদের অনেক টাকা আছে, বাট আমরা যারা মানে স্বল্প আয়ের মানুষ, ধরেন একটা সার্টিন অ্যামাউন্ট আমরা অ্যাকোয়ার করি ফ্রম এনি জব অর এনিথিং, ওইখান থেকেও একটা ইনভেস্টমেন্টের জন্য জায়গা রাখা উচিত কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। আসলে একটা তো ফাইন্যান্স গেম আছেই যে যদি কেউ তার বেতন 20,000 হোক আর 20 লাখ হোক, যদি বেতনের সে 40% টাকা সেভ করতে পারে এবং সেটা কোনো অ্যাসেটের পিছনে ইনভেস্টমেন্ট করে, তাহলে সে কখনো আর গরিব হবে না। মানে সে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেয়ে গেল তা না, কিন্তু সে কখনো গরিব হবে না, মানে কারো কাছে আর তার হাত পাতা লাগবে না। তো এখন বিজনেসে আসার আগে মনে হয় যে না টাকা ছাড়া ব্যবসা হয় না, বাট বিজনেসে টাকা কিন্তু আসলে একটা ক্যাপিটাল, বাট সেটা থার্ড ক্যাপিটাল আমি বলবো। বিজনেসে হচ্ছে আমার বডি হেলথ, আমার ডেইলি রুটিন, লাইফস্টাইল, হ্যাঁ আমার একটা অ্যাথলেট মাইন্ডসেট, হ্যাঁ এইটা আমার ফার্স্ট ক্যাপিটাল। ধরো তুমি তোমার অনেক পটেনশিয়াল আছে। অ্যাথলেটিক মাইন্ডসেট ব্যাপারটা একটু যদি অ্যাথলেটিক মাইন্ডসেটটা মানে ধরো একটা ছেলে সে 25 বছর বয়স বা 28 বছর বয়স, একদম পাক্কা সময় এন্টারপ্রেনারশিপের, হ্যাঁ তো সে ওই সময় সে অ্যাথলেটিক মাইন্ডসেটে যদি সে থাকে, সে হচ্ছে রাত 9টার মধ্যে ঘুমানোর চেষ্টা করবে। সে সকালে দেখা গেলো যে ওই 8টার সময় না উঠে সে 5টায় উঠবে, সকালে মর্নিং ওয়াক করবে, এক্সারসাইজ করবে, তারপরে সে একটা ডাব খাবে, তারপরে সে সকালে হেভি ব্রেকফাস্ট করবে। হ্যাঁ সে দেখা গেলো ওই যে লেট নাইটে ভাত খাবে না, সে হয়তো বা ওই মাগরিবের পরে হালকা বা রাতে কিছু খাবেই না, এবং সে হচ্ছে একটা রুটিনের মধ্যে থাকবে। মানে সে একটা মানে রুটিনের মধ্যে থাকবে। আর এটা হইলে এটার মধ্যে স্পিড আসে। মানে লাইফ ইজ এ গেম, বিজনেস ইজ অলসো এ গেম। যদি তুমি ধরো তোমার অনেক পটেনশিয়াল আছে, এখন তুমি যদি বাসায়, তো তোমার কেউ সাকসেস নিয়ে আসবে না, তোমার তো বের হইতে হবে। আমরা আজকে এখানে স্টুডিওতে কথা বলতেছি, তুমিও রওনা দিছো, আমিও রওনা দিছি। এখন যদি আমাদের শরীর ভালো না থাকে, তাহলে আমরা কিভাবে হচ্ছে যেটা যে মানে অ্যাকশন নিব, কিভাবে অ্যাকশন নিলে রেজাল্ট আসবে না। জি ভাই, এই জন্য আপনি হয়তো হেলথ ইজ দ্য ফার্স্ট ক্যাপিটাল বলছেন যে মোটিভেশন ভার্সেস ডিসিপ্লিন। সো মোটিভেশন খারাপ, মোটিভেশন ইজ খারাপ। মোটিভেশন খারাপ কিরকম? তুমি যদি ঘুমের ট্যাবলেট না খেলে না ঘুমাইতে পারো, ধরো সে তুমি ঘুমের ট্যাবলেট খেলে ঘুম আসে, আর যেদিন ট্যাবলেট খাও না সেদিন ঘুম আসে না। এখন তুমি তো তাহলে এই ট্যাবলেটের উপর ডিপেন্ডেবল হয়ে গেলা, এটাই মোটিভেশন। বা তোমার এমন হইলো 7 দিন পরে তুমি হতাশ হয়ে গেলা, দৌড়ে আমার কাছে আসলে, বা আমি তোমার কাছে গেলাম, আমরা আধা ঘন্টা কথা বললাম, আবার চাঙ্গা হইলাম, আবার 7 দিন পরে আবার মনে করো দুর্বল হয়ে গেলাম, এটা প্রবলেম। বা ডিসিপ্লিনটা কনসিস্টেন্স, এভরিডে একটা লং টার্ম সাইকেল, রুটিন চলতেই থাকে এবং 3 মাস পরে রেজাল্ট আসে। অনেকে ভাই এটা বলে যে হচ্ছে মানি ম্যানেজমেন্ট অথবা ফাইন্যান্সিয়াল নলেজ, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সো এইটা আসলে মানে এই ব্যাপারটা কি, এটা কিভাবে আমরা অ্যাকোয়ার করতে পারি? মানি ম্যানেজমেন্ট আসলে খুব ইম্পর্টেন্ট। সেটা না হইলে আসলে আমাদের আর্ন করা মানি আমরা ধরে রাখতে পারি না। বা এই যে মাল্টিপ্লিকেশনের যেই গেমটা, মানি মাল্টিপ্লিকেশনের, এটাও শিখতে পারি না। এখানে টাকার আসলে 28, 27, 28টা বিহেভিয়ার আছে। মানে তোমার পকেটে যে টাকাটা আছে, হ্যাঁ 27টা বিহেভিয়ার আছে। তোমার পকেটে যে টাকাটা আছে, এই টাকাটা কিন্তু তোমার সাথে একটা আচরণ করতেছে যেটা তুমি বুঝতেছো না, বা আমি যেমন একটা এক্সাম্পল দিই, মানি ইজ লাইক এ জেলাস লাভার। ধরো তুমি তোমার ওয়াইফের প্রশংসা করো না, তাহলে 2টা মিষ্টি কথা বলো না বা সময় দাও না, সে তোমাকে রেখে সে হচ্ছে তোমার একটা বন্ধুর কাছে চলে যাবে যে তার প্রশংসা করে। এখন মনে করো একজন লোক, সে বেতন পায়া, সে জামা কাপড় কিনে, ট্রাভেল প্যাকেজ কিনে, সে হইতেছে গিয়া যেটা সিনেমা দেখে বুফে খায়, সে সব টাকা বাইঙ্গেলায়। তো টাকা ওই লোকটাকে ফাইন্যান্সিয়ালি ডিসিপ্লিন নেয় লোকটা, টাকা এই লোকটার সাথে সংসার করবে না। টাকা ওই বিজনেসম্যানটার কাছে চলে যাবে যে টাকাকে ইনভেস্ট করে, বেবি মানি জেনারেট করে। আবার মানি নেভার স্লিপ। তুমি যদি অ্যাকাউন্টে টাকা জমায় রাখো কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করতেছো না, সেই টাকা সে ঘুমাইতে ঘুমাইতে বিরক্ত হয়ে যাবে। মানি নেভার স্লিপ, টাকা চলে যাবে তোমার কাছ থেকে।
এই ধরনের অনেক বিহেভিয়ার আছে টাকার। তো সেই বিহেভিয়ারগুলো যদি আমরা বুঝি, টাকাকে কন্ট্রোল করতে পারি, এই গেমটা করতে পারবো। আর যদি না পারি তাহলে হচ্ছে যেটা যে অলওয়েজ সবসময় টাকার টানাটানির মধ্যেই। ডেফিনেটলি ভাই। সো এখানে ভাই এই যে আপনি বলছিলেন যে আপনি হচ্ছে 250 এন্টারপ্রেনারকে হচ্ছে স্টাডি করছেন, তো আসলে আপনার ফাইন্ডিংটা কি, মানে এন্টারপ্রেনারদের কমন বৈশিষ্ট্যগুলো কি কি? কমন বৈশিষ্ট্য, তারা খুব অ্যাক্টিভ, এবং আরেকটা বড় বৈশিষ্ট্য, তারা স্যালারি ছাড়া চলতে শিখে এবং সেটাকে এক্সারসাইজ করে। মানে এটা এন্টারপ্রেনারশিপের একদম সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে বেতন ছাড়া চলতে শিখতে হবে। যখন কেউ বেতন ছাড়া চলতে শিখতে পারে না, তখনই সে আসলে ওই বেতনের উপর ডিপেন্ডেন্সি করে সে লং টাইম আসলে জব করে। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা লার্নিংয়ের উপর থাকে, কমিউনিটি তৈরি করে, হ্যাঁ, এবং হচ্ছে দে ওয়ার্কস ফর ফ্রি। মানে কখনো মানে নির্দিষ্ট একটা কন্ট্রাক্ট বা টাকা দিয়ে তাদেরকে আসলে কিনা যাবে না। তারা প্রোডাক্ট ডেভেলপ করে, সেটাকে সেল করে, সেটাকে মাল্টিপ্লাই করে। মানে যারা জব করে, আমরা যারা জব করছি বা যেই জব করুক, মানে জবে আমরা টাইম সেল করি, তো টাইম তো লিমিটেড, সেটার মাল্টিপ্লিকেশন কিন্তু নাই। ধরো সে তোমার বস তোমার যে ডাবল স্যালারি পায়, এখন তোমার যদি মিনিট ভ্যালু 3 টাকা হয়, তার হচ্ছে 6 টাকা। হ্যাঁ, কিন্তু হচ্ছে যেটা যে তোমার জন্য সপ্তাহে 6 দিন 8 ঘন্টা, তোমার বসের জন্য সপ্তাহে 6 দিন 8 ঘন্টা। সুতরাং এখানে মাল্টিপ্লিকেশন নাই। বাট মনে করো তুমি একটা বিজনেসে আসছো, এখন তুমি মনে করো পাটের ব্যবসা করতেছো। তুমি কি করলো, একটা ফ্যাক্টরিতে তুমি পাট ডেলিভারি দিলা কয়েক ট্রাক দিয়ে, তুমি রাতে ঘুমাচ্ছ, ওই পাট দিয়ে কি হচ্ছে, ছালার চট বানাচ্ছে মেশিনে, রাতে চট বানাচ্ছে, আর তোমার কিন্তু পাট কনজিউম হচ্ছে, কনজিউম হওয়ার পর আবার তোমাকে রিবুকিং দিবে। তাহলে এখানে কিন্তু মাল্টিপ্লিকেশন একটা সুযোগ আছে। মানে তুমি কাজ করবে না, তোমার প্রোডাক্ট তোমার হয়ে ইনকাম করবে, তোমার অ্যাসেট তোমার হয়ে ইনকাম করবে, তোমার টাকা তোমার হয়ে ইনকাম করবে। কিন্তু ভাই এখানে আরেকটা মানে ইম্পর্টেন্ট ইফেক্ট আসে যখন আমি দেখি যে অনেক গ্লোবাল লিডার আমাদের বুটেক্সেরই আছে। ফর এক্সাম্পল আমাদের এক ভাই আছে, একটা মাল্টিন্যাশনাল ব্র্যান্ডে আছে, সে হচ্ছে চায়নাতে বসে এবং সে খুব ভালো একটা স্যালারি ড্র করতেছে কোম্পানির জন্য, সে খুবই ভ্যালুয়েবল অ্যাসেট এবং তাকে নিয়ে তার টাকা পয়সারও খুব বেশি অভাব নাই, তার লাইফ স্টাইলও অনেক ভালো। সো মানে জব, আপনি কি, সবাই যদি জব ছেড়ে দেয় তাহলে হু উইল ডু দ্য ওয়ার্কস? আচ্ছা, সবাই জব তো ছাড়বে না, কারণ যারা জবে আছে মোটামুটি 70-80% সবাই ইচ্ছা থাকে যে নিজের জন্য কিছু একটা করব, এবং যত মানুষ সিনিয়র হয় এই ফিলিংটা তত আরও বাড়তে থাকে। বাট আলটিমেটলি যেটা হয়েছে যে জবে তো অনেকে ভালো করছে, আমি অনেক স্টুপিড এমডি দেখছি যে সেই লোকটা কোম্পানির মালিক, মানে কীভাবে হয়, মানে তার যোগ্যতা নাই, মানে সামহাও সে হয়ে গেছে, কারণ তার গেম ফোকাস ছিল ওইটাই। আবার এমন অনেক ইডি দেখছি, জিএম দেখছি, ড্যাম স্মার্ট, মানে এই লোকটা যদি বিজনেস আসতো, বোমা ফাটাই দিত, হইতে পারে সে এখন 10 লাখ টাকা পায়, একই টাকা ইনকাম করতো প্রতি মাসে যদি বিজনেসে আসতো। বাট সে ফাইন্যান্স গেমটা বুঝতেছে না। এখন এন্টারপ্রেনারশিপ আমার নেক্সট জেনারেশনের জন্য তো দরকারই, আমার ছেলের জন্য। এটাকে কেমন ভাই সেটা আমি একটু পরে বলতেছি, বাট আমার জন্যও দরকার। আচ্ছা, হ্যাঁ, আমি এটার আনসারটা আগে দিয়ে নেই যে আমার জন্য কেন দরকার। যে আমি একটা সিইও হইলাম, ইডি হইলাম, 5 লাখ টাকা স্যালারি ড্র করলাম, তো এটা তো আমি অন্য আরেকজনের কোম্পানিতে আমি সার্ভিস দিচ্ছি। তো যেই দিন আমার 55, 60, 65 বছর বয়স হবে, তখন সেই কোম্পানিটা আমার ছাড়তেই হবে। যেদিন আমি ছাড়লাম তারপরের দিন আমার ইনকাম শূন্যে চলে আসলো। এখন আমি যদি আরও 10-15 বছর বাঁচি, মানে ফর সাম পিপল লাইফ ইজ সো লং, এন্ড অফ দ্য লাইফ, মানে বুড়া বয়সে আসলে আমি 5 লাখ ইনকাম করছি, আমার ছেলে মেয়ে তো এখন 3-4 লাখ টাকা ভেঙে অভ্যাস হয়ে গেছে, আমার ইনকাম শূন্য হয়ে গেছে, তারা আমার সাথে চিল্লাবে যে তাহলে কি করছো সারা জীবন, হঠাৎ করে ইনকামটা বন্ধ হয়ে গেল, ফ্যামিলিতে একটা ধস আসবে। আমার ছেলে কোনো বিজনেস আমার কাছ থেকে পাচ্ছে না যেটাতে সে বসবে, সে আবার শিট ফটোকপি করে আবার সে চাকরির জন্য সে 20,000 টাকা বেতনে চাকরির জন্য ঘুরবে, তখন আমার সাথে তারা একটু খারাপ ব্যবহার করবে। এরকম অনেক লোক আছে রিটায়ার করছে, তারপরে 5 লাখ টাকা বেতন পেতো, কিন্তু বাসা থেকে ক্যাশমেস করে, এই জন্য তারা আবার 1 লাখ টাকা বেতনে হইলো একটা চাকরি করে যে শুধু সময় কাটায়, অফিসে বসে থাকে বুড়া বয়সে। আসলে আছে এরকম। তো আমার জন্য দরকার, প্রত্যেকটা মানুষের জন্য তার লাইফের লাস্ট স্টেজের জন্য এন্টারপ্রেনারশিপ দরকার। বাট ওই ফিউচার জেনারেশনের জন্য এটা আসলে কতটা প্রয়োজন? ফিউচার জেনারেশনের জন্য সেটা তো প্রয়োজনই, এটা একটা দায়িত্ব। যেমন ধরো তুমি একটা বাবা, আমি একটা বাবা, আমরা যারা বাবা আছি, আমরা বাচ্চাকে আমরা জড়ায় ধরতেছি যে আরে আমার সোনামানিক বা আমার 7 রাজার ধন। এখন এই যে ছোট বাচ্চাটাকে আমি কোলে মানে জড়ায় ধরতেছি, তোমার এই বাচ্চাটাকে তুমি এত আদর করো,
তুমি একটু জাস্ট ফিউচারে যদি কল্পনা করে দেখো যে 20-25 বছর পরে পরে মনে করো যে একটা অফিসে ঝাড়তেছে তার বস, খারাপ ব্যবহার করে, সে একটা ছোট জব করতেছে, বা হচ্ছে যেটা যে ধরো লিভিং কস্ট ধরো চলে গেল 2.5 লাখে, কারণ আমরা 2005-06 সালের দিকে 30,000 টাকা একটা ফ্যামিলি চলতো, এখন 1 লাখ টাকা লাগে। তো আর 20 বছর পরে তো সেটা 2.5 লাখ টাকা লাগবে, আরো 3 গুণ বাড়বে লিভিং কস্ট। তো শুধু ওই সময় তোমার ছেলে 20 বছর বয়সে 20 বছর পরে তোমার ছেলে কিন্তু 20,000 টাকা বেতনের চাকরি পেয়ে কিন্তু 2.5 লাখ টাকা সংসার চালাইতে পারবে না। তো সে ফাইন্যান্সিয়ালি কষ্ট করবে। এখন তুমি এটা কিভাবে মেনে নিবা? মানে তুমি আমি একটা ইরেসপন্সিবল ফাদার হয়ে যাচ্ছি যদি আমরা এই অফিসের এসি রুম না ছাড়ি, এই বেতনের কমফোর্ট জোন না ছাড়ি, আমরা যদি ফ্যামিলির জন্য একটা এন্টারপ্রাইজ না দাঁড় করাই যেখানে আমার নেক্সট জেনারেশন রয়্যালিটি পাবে। আমার ছেলে, আমার বিজনেস থাকলে আমার ছেলে সেখানে বসবে এমডি হিসেবে, সে দেখা গেলো 10 লাখ টাকা ইনকাম করলো, 50 কোটি টাকার এন্টারপ্রাইজ, তখন 2 লাখ টাকা লিভিং কস্ট তার গায়ে বাঁধবে না। অথবা সে হচ্ছে ওইটাকে ইউজ করে হয়তো অন্য কিছু করবে, আরো অনেক কিছু করবে। তুমি হয়তো বা লোকাল ব্যবসা করছো, সে গ্লোবাল ব্যবসা করবে, আরো বড় করবে। জি ভাই। সো এই মানে নেক্সট জেনারেশনের যে ব্যাপারটা, এখানে লাইফ পার্টনার ভাই মানে কতটা ইম্পর্টেন্ট? হ্যাঁ, ইম্পর্টেন্ট ডেফিনেটলি। তবে লাইফ পার্টনারকে একটু ফেজে নিয়ে আসতে হয়। যেমন তোমার একটা গোল আছে, তোমার মাইন্ডসেট আছে, যেটা আমি হয়তো বা বুঝতে পারতেছি না, তোমারটা তোমার কাছে খুবই কনক্রিট। তো যে কোনো একজন সে বিজনেস এন্টারপ্রেনারশিপ করতে চায়, সে যখন চাকরিটা ছাড়তে বলবে তার মা কিন্তু দিবে না, কারণ বাবা মারা সবসময় সিকিউরিটি নিয়ে গেম প্লে করে, রাস্তার সাইড দিয়ে হাট, হ্যাঁ, কাউরে অফিসের ঠিকানা দিবি না, ফোন নাম্বার দিবি না, বেতন কত কাউকে বলবি না, বাইরে বৃষ্টি হচ্ছে যাবি না, সব কিছু সিকিউরিটি কেন্দ্রিক। তো তোমার যে স্যালারি, দিস ইজ অলসো সিকিউরিটি। এখন তোমার মা কিন্তু বলবে যে না, গত সপ্তাহে আমার আম্মা বলছে তুই কি চাকরিটা সেটা ভালো করছিস, আমার মনে হচ্ছে চাকরিতে থাকলেই ভালো ছিলি। তো সো আমি বলবো যে আমার বিজনেসের লেভেল ওয়ানের গেম ডান এবং আমি খুব ভালো আছি, কিন্তু আমার মা বলতেছে না চাকরিটাই নাকি ভালো ছিল। এন্ড তুমি যখন জবটা ছাড়তে যাবা তখন কিন্তু তোমার আম্মা এবং ওয়াইফ বলবে যে না, তোমার বাচ্চার একটা ফিউচার আছে, এই স্যালারি ছাড়া যাবে না। তোমার মা বলবে যে তাহলে পড়ালেখা করছিস কেন, তুই যদি মাল প্রোডাক্টই সেল করবি, তাই না? তো সো তাদেরকে আসলে এই সেম জিনিসটা বোঝানো, ফিউচার কি, ফাইন্যান্সের এই গেমটা বোঝানো, এবং তাদেরকে একটা সেম পেজে নিয়ে আসতে হবে, নাহলে অনেক কন্ট্রাডিক্টরি তৈরি হবে। আচ্ছা ভাই, আপনার একটা ইম্পর্টেন্ট কথা যেটা আমার খুব ভালো লাগছে আর কি, আপনার ফেসবুকে একটা ভিডিওতে লেখা আছে যে বেলুন তার রঙের জন্য আকাশে ওড়ে না। এটা যদি একটু ব্যাখ্যা করতেন ভাই। আচ্ছা, এটা জাস্ট আমি ছোট করে ব্যাখ্যা করি। ধরো বেলুনের ভিতর গ্যাস থাকে, গ্যাসের কারণে ওড়ে। এখন তুমি লাল, নীল, হলুদ যেই বেলুনই ছাড়ো, ভিতরে গ্যাস থাকলে সেটা উড়বেই। এটা কিরকম, আমরা অনেক সময় মনে করি যে আমি গ্রামে থাকি, এই যে তোমার সাথে কিছুদিন আগে কথা হচ্ছিল যে নটরডেম কলেজ আর মফস্বলের কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে, নটরডেমের এরা একটু কনফিডেন্সে থাকে, এডমিশনে একটু ভালো করে এবং ভালো জায়গায় ভর্তি পরীক্ষায় ভালো জায়গায় চান্স পেয়ে ফেলে। এখন গ্রামের ছেলেটা গ্রাম থেকে আসছে, সে যদি একটু মিন মাইন্ডেড মনে করে যে না আমি তো মানে গ্রাম থেকে আসছি, আমার আসলে তো নলেজ নাই, আসলে এইটা তাকে পিছনে ফেলে রাখবে। এখন কেউ যদি মনে করে যে না, মানে এটা এন্টারপ্রেনারশিপে কোনো ইম্প্যাক্ট নাই, কেউ আফ্রিকা থাকে না আমেরিকা থাকে, সে কালো না খাটো, নাকি সে মোটা, সে হিন্দু নাকি সে মুসলিম, সে সংখ্যালঘু না সংখ্যাগুরু, হ্যাঁ, তার বাবা ধনী, সে ইংলিশ পারে কি পারে না, আমি অনেক বিলিয়নিয়ারদের দিচ্ছি ইংলিশ পারে না, বাস বয় বিলিয়নিয়ার হয়েছে, হোটেল বয় বিলিয়নিয়ার হয়েছে, তারপরে কার সেলসম্যান বিলিয়নিয়ার হয়েছে, সুপার শপের ফ্লোর ক্লিনার বিলিয়নিয়ার হয়েছে। তো সো মানে এই ভিতরে যে মাইন্ডসেটটা থাকে, মানে বেলুনের ভিতরে যে গ্যাস, সেটা হচ্ছে মাইন্ডসেট। মাইন্ডসেট যদি থাকে, এবার তুমি যেই দেশে থাকো তোমার লিমিটেশন যেটাই হোক, ইউ উইল উইন। ইয়া, থ্যাংক ইউ ভাই। আরেকটা বিষয় ভাই, আমরা তো বোথ অফ আস আর বুটেক্সিয়ান। বুটেক্স বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় একটা ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন বাংলাদেশের জন্য, ইভেন সাউথ এশিয়ার জন্যই বলবো আমি। তো বাট এখানে তো আরো অনেক অপশন আছে। একটা ছেলে যখন ইন্টারমিডিয়েট পাস করে সে একটা চয়েসের মধ্যে পড়ে যায় যে সে কোথায় যাবে। ফার্স্ট অফ অল ইঞ্জিনিয়ারিং নাকি ডাক্তারি, সো ইঞ্জিনিয়ারিং গেলে কোন ইঞ্জিনিয়ারিং। সো আপনি কি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংকে কখনো সাজেস্ট করবেন? আমি সাজেস্ট করব, এটার কিছু ব্যাপার আছে। বাংলাদেশে একটা বড় মার্কেট তৈরি হয়ে গেছে, যেটা বেসিক নিটের বাজার, এবং বাইরে আসবেও, এখানে লেবার কস্ট খুব কম। তো সেই ইন্ডাস্ট্রিটা স্টেবল, ধ্বংস হবে না, এটা গেলো একটা। দুই হচ্ছে যেটা যে এখানে প্রচুর অ্যাভেলেবেল জব, মানে এরকম অনেক শুনছি যে 1 তারিখে কারো চাকরি গেছে গা, হ্যাঁ, সে হয়তো বা 2-1 সপ্তাহ বসে থেকেই আবার আরেকটা চাকরি পেয়ে যাচ্ছে, বা একসাথে 2টা পাইছে, এখন কোথায় ঢুকবে। তো এই যে একটা ক্যাশ ফ্লো সে পাচ্ছে, মানে অ্যাক্টিভ ইনকাম করার একটা সুযোগ পাচ্ছে, হ্যাঁ, এটা খুব আসলে অন্য সেক্টরের চেয়ে টেক্সটাইল একটু বেশি। 2 হচ্ছে যেটা যে আসলে এখানে অনেক র মেটেরিয়াল বেচে কিনা হয়,
মানে যত সহজে টেক্সটাইলে একটা বিজনেস স্টার্ট আপ করা যায় সেটা সিভিলে মেকানিক্যালে অনেক কঠিন। তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছো, এখন তুমি কি একটা মেশিন বানানোর কোম্পানি দিয়ে স্টার্ট আপ করতে পারবা? খুবই ডিফিকাল্ট না? তো ওই সেন্স আর কি। আচ্ছা, আপনি ভাই আরেকটা কথা বলছেন যে ইনফরমেশন অ্যান্ড নলেজ, এই দুটার মধ্যে একটা ডিফারেন্স আছে এবং ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। সো হোয়াটস দ্য ডিফারেন্স ভাই? ডিফারেন্সটা হলো যেটা যে ইনফরমেশন, অনেকে এটা ভুল করে যে ইনফরমেশন নলেজকে মিক্স করে ফেলে, এবং মানে আসলে বিজনেসের যে জার্নি বা এখানে ভালো এক্সিকিউশন করতে গেলে একটা ফিনিশার হইতে হয়। মানে আদা নলেজ নিয়ে অনেকে মনে করে যে না আমি সব জানি। হ্যাঁ, এটা একটা প্রবলেম। যারা আসলে বিজনেস সাকসেস হয়েছে সে যেটা ধরবে এটা শেষ করে ছাড়বে, হয় শেষে সে এটা জিনিসটা জিতবে, আর যদি হারে তাহলে সে নলেজটা রাখবে। তো ইনফরমেশন হচ্ছে একটা জাস্ট সিম্পল ডাটা। যেমন আমার এক জায়গা থেকে আরেক জায়গায় কেউ যাবে, বললো এমনি এমনি যাও, রিক্সা নিও, বাস নিও, ডানে যাও বামে যাও, তো এই ডাটাটা আছে। আর যে প্র্যাকটিক্যালি এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, সে উত্তরা থেকে বনানী কেউ জীবনে 200 বার গেছে। এখন যদি রাস্তায় হরতাল হয়, ওই দিন যদি বাস না থাকে, বৃষ্টি থাকে, তারা কেউ ঠেকাইতে পারবে? সে আরো কতগুলি রাস্তা চিনে, তাই না? এইটাই আর কি। তো সো নলেজটা খুব জরুরি। আচ্ছা, আরেকটা জিনিস ভাই, আমাকে স্টাডি করে আমি বুঝছি এবং একজন আমাকে বলছিল যে সেল করতে পারাটা, ইফ ইউ ক্যান সেল দেন ইউ ক্যান ডু এনিথিং, এবং সেল জিনিসটা এরকম না যে আমি শুধু প্রোডাক্টই সেল করতেছি, ইটস লাইক আমি আমাকেও সেল করতেছি। আমি হচ্ছে একটা মিটিংয়ে আমার আইডিয়া সেল করতেছি। সো সেলিং জিনিসটা, এই ব্যাপারটাতে কেউ কিভাবে আরো বেশি এক্সপার্ট হতে পারে? তুমি ধরো তোমার বাচ্চা সে সকালে বায়না করলো সে স্কুলে যাবে না, এখন তুমি নিয়ত করলা যে না তাকে যেভাবে হোক তাকে তুমি স্কুলে নেওয়াবাই। এখন যদি তুমি মনে করো যে প্রোডাকশনের একজন ইঞ্জিনিয়ার হো, তাকে দিবা চোখ রাঙায় ঝাড়ি, যে যাইতে হবে নাহলে মাইরালাম, ঠিক আছে? আর যদি তুমি সেলসম্যান হো তাহলে তুমি কি করবা, তার একটা কন্ডিশনাল অফার দিবা যে বাবা তুমি স্কুলে যাও মাত্র 2 ঘন্টা, ম্যাডাম আমাকে একটু আগে ফোন দিছিল, তোমাকে খুঁজতেছে, তোমার সাথে নাকি কি জরুরি আলাপ আছে, ওকে তুমি যাও, স্কুল থেকে আসলে তোমার জন্য এই একটা গিফট আছে, তোমাকে সাইকেল কিনে দেবো, বা তোমার সাথে আমি বিকেলে সাইকেল চালাতে দেবো আধা ঘন্টা, হ্যাঁ, বা সেখানে একটা মানে যে কোনো একটা রিওয়ার্ড তার পিছনে রেখে তাকে রাজি করানো। এখন মানে প্রত্যেকটা জায়গায় যেমন দেখা গেলো যে একটা গার্লফ্রেন্ডকে রাজি করানো, বা একটা বউ শপিং করতে চাচ্ছে সেখান থেকে ফিরে আনতে হবে, বা বউ বলতেছে মুভি দেখতে যাবা, তুমি যাবা ট্রেনিং করতে। এখন মুভি বাদ দিয়ে ট্রেনিংয়ে যাওয়ার ক্ষেত্রে বউয়ের ব্রেন ওয়াশ করলা, সেল অর বি সোল্ড, হ্যাঁ এটাই একটা সেল। তো সেল আসলে লাইফস্টাইল। সেল যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে থাকে দেখবে একটা কোম্পানি মালিক 5,000 লোককে সে চালাচ্ছে, সবাইকে সে ম্যানেজ করে রাখে। রাইট ভাই, আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনি বলছেন, সেটা হচ্ছে যে লিভ গুড টু বি গ্রেট। মানে এটা কিন্তু ডিফিকাল্ট তো। মানে আমার একটা ভালো জিনিস চলতেছে, হ্যাঁ আমি সেটা ছেড়ে দিয়ে একটা গ্রেট থিং এর জন্য মানে অ্যাসপায়ার করব, ব্যাপারটা যদি একটু ব্যাখ্যা করতেন। ব্যাপারটা ব্যাখ্যা বলতে তোমার গুড থিং হচ্ছে অবশ্যই ডেফিনেটলি লাইফের একটা ব্লেসিং, বাট তুমি যদি গ্রেট হইতে চাও গুডকে ছাড়তেই হবে। কি কারণে? ধরো তোমার একটা ভালো চাকরি আছে, 2 লাখ 3 লাখ টাকা বেতন পাচ্ছ, সব সুন্দর চলতেছে, মাস শেষে সেভিংসও হয়, এটা একটা গুড জব, কিন্তু ইটস নট ইউর কোম্পানি, ইউ আর নট বিল্ডিং ইউর এন্টারপ্রাইজ। এখন তুমি যদি একটা বড় এন্টারপ্রাইজ তৈরি করো, সবাই বলবে আরে গ্রেট, এত ছক্কা পিটাই দিচ্ছে, ট্যালেন্টেড, সাহসী ছেলে, ডেঞ্জারাস, এ তো ছোট বয়সে কেমনে করলো, আমরা সিনিয়র হয়ে পারলাম না, ছেলেটা অনেক ভালো করবে। এখন সেটা যদি তুমি করতে চাও, এই স্যালারি তোমার ছাড়তে হবে, এই গাড়ি অফিস এই কাচের ঘর ছেড়ে তোমাকে ফুটপাতে আসতে হবে, রোদে প্রোডাক্ট সেল করতে হবে গ্রাউন্ড লেভেল থেকে। তো যে কোনো, এটা শুধু এক্সাম্পল দিলাম চাকরি বিজনেসের, তুমি যদি গ্রেট যে কোনো কিছু অ্যাচিভ করতে চাও লাইফে, গুড ছাড়তে হবে। তোমার বর্তমানে যে ল্যাপ আছে কমফোর্ট জোন, সেটা মাদার স্ল্যাপ ছাড়তে হবে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে যে মানে আমরা কি চুজ করতেছি। বিকজ ধরেন বাংলাদেশ ক্রিকেট টিম অথবা ইন্ডিয়ান ক্রিকেট টিম, সো ক্রিকেট টিমে 11 জন খেলে, ওদের হচ্ছে কত 140 কোটি লোক, তার মধ্যে থেকে 11 জন সিলেক্ট হচ্ছে, খুবই ডিফিকাল্ট কম্পিটিশন। তো এখন আমি যদি চাই যে আমি ইন্ডিয়ার প্লেয়ার হব, এটা খুবই টাফার। বাট যদি ইন্ডিয়ার 1 কোটি লোক চায় তাহলে 11 জনই হবে। বাট ইন্ডিয়ার 1 কোটি লোক যদি চায় যে আমি আমার ইনকাম হবে 1 কোটি, তাহলে হয়তো একটা হায়ার নাম্বার পাস করবে এই ব্যাপারটাতে। সো চুজিং দ্য রাইট থিং
ইজ ইম্পর্টেন্ট, আপনার কাছে কি মনে হয় ভাই? হ্যাঁ, চুজিং দ্য রাইট থিং ডেফিনেটলি ইম্পর্টেন্ট। আমরা যখন একটা কিছুকে চুজ করে ফেলি তখন সেটার পেছনে আমাদের এনার্জি যায়, টাইম, ইনভেস্টমেন্ট, প্ল্যানিং, চেষ্টা সব যায়। তো যখন একটা রং, মানে আমি এমন একটা বাসে উঠলাম দৌড়েয়া, হ্যাঁ, পরে দেখলাম যে আমি জামু মতিঝিল, বাস আয়া পড়ছে মিরপুর, তো রং বাসে উঠছি। এটা এরকমই যে রাইট থিংটাকে চুজ করা। তবে আমি মনে করি লাইফে ডেফিনেটলি একদম 20 বছর বয়সের দিকে একটা গোল সেট থাকা উচিত, এবং এই লাইফের প্রফেশন, প্রোডাক্ট, জব নাকি বিজনেস, সার্কেল, সব কিছু চুজ করা উচিত ওই গোলের সাথে অ্যালাইন করে। মানে এটা হচ্ছে ইউনিভার্সিটি টাইমে। কারেক্ট। তুমি ধরো বিজনেস করতে চাও আর তোমার ফ্রেন্ড আছে 10 জন, সব সরকারি চাকরি করে, 6টা সরকারি চাকরি করে আর 4টা মনে করো বিদেশ যেতে চায়, আর তাদের সাথে তুমি সারাদিন আড্ডা দাও, ইউ নেভার ক্যান রিচ ইউর গোল। বাট আমাদের ইউনিভার্সিটিগুলো কি ভাই মানে আমাদেরকে আসলে ওই প্রপার একটা এনভায়রনমেন্ট দেয় কিনা? আসলে ইউনিভার্সিটি ওই প্রপার এনভায়রনমেন্ট দেয় না, কারণ ইউনিভার্সিটিগুলি এখন অনেকটাই দেখা গেলো যে সরকারি ইউনিভার্সিটি তো শুধু দায় সারা অর্ধেক কাজ করতে পারলে, এবং স্যাররা প্রাইভেট ভার্সিটিগুলিতে বিজি থাকে, আর প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে কমপ্লিটলি একটা বিজনেস। তো ভার্সিটি ছেলেপেলেরা যথেষ্ট ম্যাচিউর, অনেক সময় তুমি শুনবা ভার্সিটির ছেলেপেলেরা সেকেন্ড ইয়ার থাকতেই সে বিয়ে করে ফেলছে, বিয়ে না করলেও সে 2-4টা প্রেম করে বেড়াচ্ছে, গিটার বাজাচ্ছে, তো তাগড়া যুবক। তো হি শুড হ্যাভ হিজ লাইফ কন্ট্রোল। তার আসলে শেখা উচিত যে মানে ডেইলি রুটিনের গুরুত্ব কি, সকালে সূর্য ওঠার আগে ওঠার গুরুত্ব কি, আগে ঘুমানোর গুরুত্ব কি, বা বিজনেস ওয়ার্ল্ডটা কি, এগুলো নিয়ে ঘাটাবে, স্টাডি করবে, কমিউনিটি বিল্ড আপ করবে, এটা যার যার রেসপন্সিবিলিটি। আচ্ছা আচ্ছা, মানে আমরা হচ্ছে তুমি তো ভালো স্টুডেন্ট ছিলা, যেটা যতটুকু করে ইটস মোর অ্যাবাউট আওয়ারসেলফ, হুম, যে আমাদেরকে হচ্ছে আরো তুমি তো ভালো স্টুডেন্ট ছিলা, তো সো তোমার তো ধরো ডেফিনেটলি 50-60 জনের মধ্যে তুমি একটা পজিশন করছো, তাই না? তো সেই ক্ষেত্রে তোমার যখন তোমার পরীক্ষা সামনে ছিল, এবং তুমি মনে করো যে পরীক্ষা হয়তো বা জুনে হবে, জানুয়ারি থেকে তুমি একটা ফিল করতেছো, তোমার মধ্যে কি একটা ফিয়ার কাজ করে নাই? যে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে পাস করা, তারপরে চ্যালেঞ্জ হচ্ছে যে পজিশনটা ধরে রাখা, বা নিজের আত্মতৃপ্তির একটা ব্যাপার আছে যে একটা প্রশ্ন তুমি শিখছো, ভালো হয় নাই, এটা তুমি আরও ভালোভাবে শিখছো, নাহলে তো আর তুমি ক্লাসে পজিশন করো নাই। তো এই যে লেভেল অফ স্যাটিসফ্যাকশন বা এই ফিয়ার আসলো যে পরীক্ষা আসতেছে, আমি তো কিছু পড়ি নাই, তখন তুমি কি করলা? পড়লা, অ্যাকশন নিলা, অ্যাকশন নেওয়ার পরে ফিয়ার চলে গেল, সাকসেস আসলো। আমরা এরকমই, আমাদের মধ্যে অনেক ভয় হয় যে কালকে প্রেজেন্টেশন কিছু পারি না, শিপমেন্ট যায় না, এমডি স্যার আমার কি জিগাবে, বা আমি তো 15 দিন পরে একজন 1 লাখ টাকা পাই, দিতে হবে, আমার কাছে তো টাকার জোগাড় নাই। তো এই যে ভয়টা, ফিয়ার ইজ দ্য সিগন্যাল, দিস ইজ দ্য রাইট টাইম টু টেক অ্যাকশন। যখন ভয় পাবা আমরা কি করি? ভয়ে চুপসে যাই, আর ভয় পাইলে তুমি যখন অ্যাকশন নিবা ওই ভয়টা চলে যাবে। তুমি মনে করো 5 জন ফ্রেন্ডকে বললা যে ভাই 20,000 করে টাকা দে, দিল ওরা, 1 লাখ টাকা তোমার হাতে চলে আসলো, তোমার ফিয়ার শেষ হলো। যে টাকা বাইরে বললা যে ভাই 15 দিন পরে না, আমি ব্যস্ত থাকবো, আপনি কালকে নিয়ে যান, তোমার ফিয়ার স্ট্রেংথে রূপান্তরিত হলো। হ্যাঁ জি ভাই, এরকম একটা ব্যাপার ঘটছে, যেটা হচ্ছে ধরেন আমি যখন প্রথম জবে ঢুকছি তখন আমার একটা ফিয়ার ছিল। ফিয়ারটা কিরকম, যে আমি যে ফোন করব, টেক্সটাইলে কিন্তু অনেক ফোন করতে হয়, তো আমি আসলে এরকম একটা ছেলে ছিলাম যে আই উড নট লাইক টু টক টু স্ট্রেঞ্জার্স, রাইট? বাট আমি এই যে আমার একটা ভয় ছিল, সেটা বা অনেক সময় ফোন দিল সলিম বুঝ দিয়ে দিছে যে এটা এমনি না, জানতেছেন না, এটাই হবে। সো আস্তে আলটিমেটলি কথা বলতে বলতে আমার ওই ফিয়ারটা চলে গেছে, এবং যখন চলে গেছে তখন আমার ভিতরে একটা আত্মবিশ্বাস আসছে যে না, আমি যেহেতু এটা করতে পারছি তার মানে আমি আরো অনেক কিছু করতে পারবো। সো এইভাবেই সামনে আগাইছি। আপনার কাছে ভাই আরেকটা প্রশ্ন, সেটা হলো টেকিং কেয়ার অফ মানি, এটা নিয়ে আপনি বলছেন যে আমাদেরকে আসলে টাকার জিনিসটা একটু যত্ন নিতে হবে। যত্ন জিনিসটা কি ভাই? যত্ন মানে ধরো যে মিসইউজ বা অ্যাবিউজ না করা। এখন ধরো আমার কাছে একটা টাকা আসলো, আমি বারে গেলাম, ফুর্তি করলাম, তারপরে আমি টাকা উড়াইলাম। টাকা এগুলি পছন্দ করে না। টাকা অনলি একটা পারপাস, যে সে বেবি মানি জেনারেট করতে চায়। 5 টাকাকে তুমি যদি এক জায়গায় জড়ো করো, সে চাবে আর একটা, মানে আর 1 টাকা সে জন্ম দিতে 3 মাস পরে। তো এটা হচ্ছে টাকার আলটিমেট পারপাস। এখন তুমি যদি মিসইউজ করো টাকাকে ধরো তুমি মিসইউজ করলে, তুমি লাস্ট বয়সে যখন তুমি হাসপাতালে ভর্তি হবা, ধরো এমনও হইলো এখন তো মেডিকেল ট্রিটমেন্ট অনেক হাই, একটা অপারেশন 20 লাখ টাকা লাগবে, তখন তুমি দেখলা টাকা নাই 20 লাখ, অথচ তুমি কিন্তু 20 লাখ না 60 লাখ টাকা তুমি হয়তো বা জামা কাপড় কিনে তুমি উড়াইছো 20 বছরে। সো টাকাকে আসলে টেক কেয়ার করতে হবে। এখানে ছোট্ট একটা গল্প আছে, তোমাকে একটা কোশ্চেন করি। তোমাকে এখন আমি একটা রাজ্য দিব, আচ্ছা ঠিক আছে? তোমাকে 2টা রাজ্য দেবো, তুমি একটা পিক করবে। একটা রাজ্য হচ্ছে যে এটাতে মনে করো যে তোমার 30,000 সৈন্য আছে, অনেক বড় রাজ্য, বাট সৈন্যগুলি অলস আছে,
ওরা হচ্ছে যেটা বাইরে তোমার কোনো কর আদায়ের জন্য যায় না, রাজ্যের ভিতরেই তারা হচ্ছে খায় দায় আর খেয়ে দিয়ে মোটা হচ্ছে, আর হচ্ছে যেটা যে অলস হচ্ছে। কিন্তু রাজ্যটা অনেক বড়, সিংহাসন বড়, রাজ্যের এরিয়া বড়। আরেকটা তোমার ছোট রাজ্য দিলাম, যে মাত্র মনে করো 10,000 সৈন্য আছে, বাট সবাই অ্যাক্টিভ। ঘুম থেকে ওইটা পিটি প্যারেড করে সভা সমাবেশ করে চলে যায়, আবার কর টর আদায় করে সন্ধ্যায় সব কিছু নিয়ে আসে, রেগুলার ব্যায়াম এক্সারসাইজ করে। রাজ্যের সাইজ ছোট, বাট দে আর গ্রোয়িং, দে আর আর্নিং। তুমি কোন রাজ্যটা নিবা? ডেফিনেটলি যেটা হচ্ছে যারা গ্রো করবে অ্যাক্টিভ। ছোট রাষ্ট্র ইম্পর্টেন্ট না, ছোট ইম্পর্টেন্ট না, মানে মাল্টিপ্লিকেশন হয়ে বড় হয়ে যাবে। এখন ধরো তোমাকে 30 কোটি টাকা দিলাম ব্যাংকে, কিন্তু বললাম যেটা ব্যাংকে জাস্ট রেখে দিবা, তুমি কখনো এটাকে ইনভেস্টমেন্ট করতে পারবে না কোথাও। এই টাকাটা কিন্তু মুদ্রাস্ফীতির কারণে ভ্যালু কমতেই থাকবে, ওই বড় রাজ্যের মতন। তুমি কিন্তু এটা নিবা না। কিন্তু তোমাকে 10 কোটি টাকা দিলাম, টাকাটা কিন্তু কম ওইটার তুলনায়, কিন্তু এটা রিইনভেস্টের উপরে আছে। প্রতিনিয়ত সে বেবি মানি জেনারেট করতেছে। তুমি যখন বেবি মানি জেনারেট হবে, এটা দেখে তোমার আনন্দ লাগবে, ইটস গ্রোয়িং, একটা এলাইভ একটা জিনিস। আরেকটা ভাই ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আমার মাথায় আসছে, সেটা আমি আসলে আপনার কাছে ব্যক্তিগতভাবেই জানতে চাই। সেটা হচ্ছে আপনার আসলে ভিশন কি বা গোল কি, কতদূর যেতে চান? আচ্ছা, আমার লাইফের গোল আছে, যেটা আসলে একটু অবিশ্বাস্য মনে হতে পারে অনেকের কাছে। মানে এন্টারপ্রেনারশিপ নিয়ে আমি যতই পড়াশোনা করছি, এখানে একটা কথা আছে যে ইফ ইউর গোল অর ড্রিম ডোন্ট স্কেয়ার ইউ, ইটস নট বিগ এনাফ। মানে তোমার গোলটা আসলে ছোট, অ্যাচিভেবল, এটা আসলে গোলটা বড় না। মানে গোল আসলে জায়ান্ট হওয়া উচিত। আমার গোল হচ্ছে বিলিয়নিয়ার হওয়া। এখন এটা শুনলে অনেকে হাসতে পারে, যাই হোক, ইয়েস, বাট যারা হইছে, এটা আমার চেয়ে নন কোয়ালিফাইড লোক কিন্তু হইছে, রিফিউজি বিলিয়নিয়ার হইছে, হোটেল বয় থেকে বিলিয়নিয়ার হইছে। সো ইটস পসিবল, ডেফিনেটলি। সে গেম প্লে করছে, সে এনার্জি জেনারেট করছে, সে ফাইন্যান্স গেম আমার চেয়ে বেশি বুঝছে, প্রোডাক্ট কালচার বেশি করছে, সে এমপ্লয়ি কালচার বেশি করছে, হইছে। আমি তার চেয়ে অনেক কোয়ালিফাইড, বাট আমি কেন পারবো না? তাহলে আমার ল্যাকিং আছে, আমার অ্যাকশনে ল্যাকিং আছে, প্ল্যানিং ল্যাকিং আছে। ডেফিনেটলি। সো আমাদেরকে একটা ভালো সেলার হইতে হবে, বাট সেলিং এবং মার্কেটিং এই দুটোর মধ্যে কি ভাই কোনো ডিফারেন্স আছে? ডিফারেন্স আছে। মার্কেটিং হচ্ছে বড় ভাই, সেলিং হচ্ছে ছোট ভাই। ধরো সেলিং একটু হাংরি থাকবে, সে সারাক্ষণ শুধু পিএর পিছে ঘুরবে, যে ভাই মানে আজকে প্রোডাক্ট কিনবেন কিনা, টেবিলে এসে বসে থাকবে, যে প্রায় দরদাম করে সে পিআই নিবে। পিআই পাইলে সেলার খুশি, আর যদি পিআই না পায় তাহলে সেলারের মন খারাপ। আর মার্কেটিং, তার কোনো সেলের দরকার নেই। কাস্টমার যদি ফোন দেয় যে ভাই আজকে মাল কিনবো, একটু আসেন, বলবে ভাই আপনার কাছে আসার আমার টাইম নেই, ঠিক আছে, কারণ কি আমার আরেকটা প্রমোশন আছে। তো ওই প্রমোশনে গেলে তো তোমার 1 টাকাও ইনকাম হবে না, উল্টা আরো খরচ হবে। হ্যাঁ, মনে করো সে একটা গুঁড়া দুধের প্রমোশন করতেছে, একটা মাইক্রোবাসের পিছনের ব্যাগ ডালা খুলে সে প্যাকেট বিলাইলো 300, সেটার ছবি টবি তুললো, এক্সপিরিয়েন্স নিয়ে নোট ডাউন করতেছে। এখানে 1 টাকা ইনকাম হবে না ওই দিন, উল্টা আর ওই দিন দেখবা যে 20,000 টাকা খরচ হয়ে গেছে। তো এই মার্কেটিং এর কাজটা হচ্ছে, সে তারা 1.5-2 বছর পরে, 3 বছর পরে কি রেজাল্ট আসবে সেটার জন্য ফিল্ড তৈরি করে, 2 বছর পরে সেলটা যেন সহজ হয় সেটার জন্য গ্রাউন্ড তৈরি করে, কোম্পানির ব্র্যান্ডিং করে, প্রমোশন করে, এবং এইগুলি দিয়ে মার্কেটিং সেলকে সবসময় সহযোগিতা করে। যেমন তোমার এই যে গেঞ্জিতে লেখা পজিটিভ ফিডার, টেক্সটাইল, মিউজিক, মুভি এবং স্পোর্টস, এই লেখাটা ধরো সবাই এখন দেখতেছে। এই যে পজিটিভ ফিডার নামটা এখন সবাই দেখলো, যদি এখানে 20,000 অডিয়েন্স দেখে, সবার মাথার মধ্যে কিন্তু এটা ঢুকলো, ভুলেও যাবে তারা, কিন্তু 6 মাস পরে যদি আবার এটা দেখে, তখন মনে হবে আচ্ছা কোথায় জানি দেখছি, এটা কোনো নিউ না। দ্যাটস কল মার্কেটিং প্রমোশন। ওকে। আর সেল হচ্ছে এই মাসে বেচা, এই মাসের খরচ তুললে কয় টাকা লাভ হইব, খাতা ক্লোজ করো। আচ্ছা, একজন এন্টারপ্রেনার যদি এন্টারপ্রেনার হইতে চায়, তাকে কিন্তু সেলার মার্কেটার দুটোই হইতে হবে। সে যদি সেল খুব ভালো করে, তাহলে দেখবা ধূপ ধাপ 5-6 মাস খুব টাকা পয়সা আইতেছে, তারপরে প্রমোশন মার্কেটিং। ভাই এখন একটা কমন প্যাটার্ন দেখা যাচ্ছে, মানে এন্টারপ্রেনার হওয়ার অথবা একটা কোম্পানি দাঁড় করানোর, অথবা কোম্পানিটাকে ওই যে ইউনিকর্ন বানানোর একটা কমন প্যাটার্ন হলো এরকম, যে একজন একটা আইডিয়া নিয়ে আসবে, সেই আইডিয়াটা হচ্ছে একটা সলিড আইডিয়া হবে, একটা বিজনেস প্ল্যান থাকবে, এবং সেই বিজনেস প্ল্যানের জন্য সে ইনভেস্টর খুঁজবে, এবং ইনভেস্টর খুঁজে ইনভেস্টর ম্যানেজ করে সে ওই বিজনেসটা রান করবে। সো
এই প্যাটার্নটা বাংলাদেশে মনে হয় এখন স্টার্ট হয় নাই। স্টার্ট হয়নি, বাট বিদেশে অনেক হইতেছে। হ্যাঁ, যেমন ইন্ডিয়াতে অনেক হচ্ছে, আমেরিকাতে অনেক হচ্ছে। সো বাংলাদেশে কি ভাই এটা হওয়া পসিবল কি পসিবল না? একটু টাফ আছে, এটার দুইটা কারণ। কারণ বিদেশে দেখা গেল যে একটা তরুণ মানে বাংলাদেশে যে এন্টারপ্রেনারগুলি জন্ম নিছে বা বড় গ্রুপ অফ কোম্পানির মালিক হয়েছে, তাদের এমন একটা অবস্থা ছিল যে পড়ালেখা বন্ধ হয়ে গেছে গা, ফ্যামিলির হাল ধরার জন্য সে ব্যবসায় আসছে, সেইখান থেকে শিখে সে বড় কোম্পানির মালিক হলো। আর বিদেশে কি হইতেছে, মোটামুটি ফাইন্যান্সিয়ালি অনেকেই ফ্রি, একটা ইউনিভার্সিটিতে পড়তেছে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে, হাবি জাবি এইসব নিয়ে, তখন তার ইচ্ছা হচ্ছে না সে একটা স্টার্ট আপ করবে। মানে স্টার্ট আপের খুব সিরিয়াস লেভেলের ফিভার আছে বিদেশে। মানে একটা টিনেজ ছেলেপেলে মনে করে যে সে কলেজ ড্রপ আউট হবে, তার একটা ক্রেডিট, আর সে স্টার্ট আপ করলো একটা, এই দুইটা না থাকলে মনে হচ্ছে জীবন একদম বৃথা। এখন সে যখন একটা আইডিয়া নিয়ে যায়, সেখানে ইনভেস্টমেন্ট করার কিন্তু লোক আছে। ওয়ারেন বাফেট তো বিমান নিয়ে ঘুরে, সে ধরো একটা কান্ট্রিতে যায়, গিয়ে মনে করো একটা কনফারেন্স করে, সেখানে আইডিয়া শুনে 200, তার মধ্যে 2টা আইডিয়া যদি ভালো লাগে $100 মিলিয়ন সে ইনভেস্ট করে আসে। বাংলাদেশে কিন্তু এগুলি নাই। আমার কাছে ভাই বাংলাদেশের মানুষের কিছু জায়গায় প্রবলেম মনে হয়। ওয়ান অফ দ্য প্রবলেম ইজ দ্যাট আমরা আসলে এক্সিলেন্সের পিছনে কম ছুটি। আমরা হচ্ছে লবিং এ বিশ্বাসী, লবিং এ বিশ্বাসী, ইনস্ট্যান্ট রেজাল্ট চাই। আমরা আসলে মানে এক্সিলেন্সের পিছনে যদি কেউ না ছুটে তাহলে তো মানে গেইন করা এটা মানে আমাদের এই দক্ষিণ এশিয়া উপমহাদেশটা, এটা 200-300 বছর ধরে সেটা লুটের উপরেই আছে। এই যে 200 বছর শাসন করে গেল ইংরেজরা, সব খুব ফার্টাইল জায়গা ছিল, সম্পদে ভরপুর। হ্যাঁ, তুমি দেখবা যে আজকে থেকে তুমি যদি 200 বছর আগের একটা রাজার কাহিনী শুনো, দেখবা তার কানের মধ্যে হীরা জহরত, হ্যাঁ, তার গলার মধ্যে সাইড লেয়ারের মালা। হ্যাঁ, তুমি শুধু ভাস্কর্যগুলিতে দেখো যে একটা পিলার বানাবে বিল্ডিং এর, আর সেটার মধ্যে সে যে কারুকাজ করছে, আবার গল্প দিচ্ছে এটা বানাইতে 20 বছর লাগছে একজন মিস্ত্রি। হ্যাঁ, তো নিখুঁত কারুকাজ। তো এই শখ আহ্লাদ, যেটার মনোটাইজেশন নাই, এটা করার এই পরিমাণ মানে শক্তি এনার্জি কই থেকে পাচ্ছে? তার খাবারের কোনো অভাব ছিল না, তার কোনো চিন্তা ছিল না যে সে কিভাবে খাবে। এইখানে কর্পোরেট ক্যাপিটালিজমও ছিল না বাংলাদেশে। এগুলি সব লুট হয়েছে। হ্যাঁ, মানে ওই পাশ্চাত্যর ওই দেশগুলিতে এখানে সম্পদ 200 বছর লুট করে নিয়ে গেছে। স্মার্টার লোকজন এটা আসলে হ্যাঁ নিয়ে নিছে। দেখছে এই উপমহাদেশে অনেক সম্পদ, বাট লোকগুলি আসলে স্মার্ট না। তা এখন এই বাংলাদেশে যে লবিং এর যে বিষয়টা আসলো, মানে আমরা তো এখন সেই ক্যাপিটালিজমের মধ্যে পড়লাম। আমাদের তো সব লুট করে নিয়ে গেছে ইন্ডিয়া, বাংলাদেশের এই জায়গার। এখন তো আমাদের কারোর কাছে কিন্তু নাই, আমরা কিন্তু ইনোভেশন করি না, আমরা খাবারের পিছে। এবং এটা একটা মিডল ক্লাস ট্রেপ। তোমাকে রাজনীতিবিদরা এবং ব্যবসায়ীরা সবসময় তোমাকে মিডল ক্লাস ট্রেপে ফেলে রাখবে। জি ভাই, আপনি একটা কথা বলছেন যে নিউজ, আমাদের যদি কেউ বেশি নিউজ শুনে, দ্যাট মিনস হি ইজ অ্যান্টি এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট। এটা ব্যাপারটা কি? ধরো তুমি ঘুম থেকে উঠলা, এখন তোমার এন্টারপ্রেনারশিপ জার্নি একটা চলতেছে, ধরো 90 ডেজের একটা টার্গেট আছে, সে তুমি 10টা কাস্টমার ক্রিয়েট করবা। এখন ওই ঘুম থেকে উঠলা, ওই 90 ডেজের মধ্যে আজকে মনে করো 15তম দিন, তো আজকেও তোমার একটা টার্গেট আছে যে আমি ওই কাস্টমারের কাছে যাব। তোমার ধরো সকালে ঘুম থেকে উঠে তোমার একটা ফার্স্ট কাজ হচ্ছে তুমি তোমার টু ডু লিস্ট সাজিয়ে নিবে একটা পেজে, মোবাইলে নাও বা কাগজে নাও। সেখানে ধরো তোমার ফিজিক্যাল এক্সারসাইজের ব্যাপার থাকবে, একটা সুন্দর ব্রেকফাস্ট থাকবে, তারপরে দিন স্টার্ট করা 7-8 ঘন্টার একটা তুমি সুন্দর মানে পটেনশিয়াল আউটপুট প্রোডাক্টিভ ডে শেষ করে তুমি বাসায় এসে তুমি তোমার বাচ্চা কাচ্চার সাথে খেলাধুলা করবা, তারপরে তুমি একটু স্টাডি মেডি করে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমায় গেলা। এরকম একটা রুটিন তোমার আছে। এখন তুমি ঘুম থেকে উঠে এই রুটিনের পিছনে এঙ্গেজ না হয়ে মোবাইলটা খুললা, খুলে দেখলা কি যে এই ময়মনসিংহে 3 দিন আগের নিউজই বলি যে একজন দেবর তার ভাবিরে জবাই করছে সাথে দুটো। এখন এটা দেখা তোমার মনে হলো লাইফ তো আনসার্টেন, মানুষ এমনি মারি লেতেছে, ব্যবসা করে দিলে কি হইব? ডিস্ট্রাকশন। হ্যাঁ, ডিস্ট্রাকশন। যে হাসিনা কি আসলে যাইবো গা? হাসিনা গেলে কি হবো, আর হাসিনা না গেলে কি? হাসিনা গেলে দেশের অবস্থাটা কি হবো? আমরা এখন ভয় আছি না নির্বাচনের পরে কি হবে, রাইট? নির্বাচনের পরে দেশ কোন দিকে যে যায়। এখন এই জন্য আমি ইনভেস্ট করতেছি না, যে নির্বাচনটা দেখালোই। এগুলি ডিস্ট্রাকশন, এগুলির সাথে কোনো সম্পর্ক থাকা উচিত না। নিউজ তোমাকে মিডল ক্লাস ফিয়ার দিবে, ভয় ধরায় দিবে। একটা পলিটিশিয়ান তোমাকে বলতেছে যে রেপ হচ্ছে, খুন হচ্ছে, ছিনতাই হচ্ছে, আমাকে নির্বাচিত করো, তোমাদেরকে আমি সোশ্যাল সিকিউরিটি দেবো। দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, আমাকে পাশ করাও, আমি দাম কমাবো। তাহলে সে তোমাকে ভয় দেখাচ্ছে, মিডল ক্লাস বানায় রাখছে, আবার সেটার সলিউশনও দিচ্ছে, তারে পাশ করালে সে মিডল ক্লাস সিচুয়েশন থেকে তোমাকে বাঁচাবে। আলটিমেটলি ধরো ব্যাংকের কাছে টাকা গেলে ব্যাংক কিন্তু টাকা রাখে না, সাথে সাথে সেটা আবার অন্য কাউকে দিয়ে দেয়। ব্যাংক টাকা রাখে না, ব্যাংক টাকা ব্যাংকের জন্য লায়াবিলিটি।
আর ব্যাংকের প্রোডাক্ট একটাই, টাকা, সেটা সে সেল করে। তাহলে যখন টাকা আসে, এত টাকা সে কই সেল করবে? তখন সে একটা স্টুডেন্ট লোন বানায়, একটা কার লোন বানায়, একটা হাউস লোন বানায়। একটা হাউস লোন বানায় তোমারে বলতেছে তোমার একটা বাড়ি থাকা দরকার, দিস ইজ এ ড্রিম অফ লাইফ, নেও তুমি একটা হাউস লোন, তোমার 25 বছরের জন্য বন্দি করে দিল, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ট্র্যাপ অফ লাইফ। কিন্তু সে কিন্তু হাউস লোনের মাধ্যমে তোমার কাছে 40 লাখ টাকার স্কিম বিক্রি করে ফেলছে। অ্যান্ড ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটিস দিছে, ক্রেডিট কার্ড দিয়ে বলছে ওয়ালটনের ফ্রিজ কিনতে, তোমাকে মোবাইলে আবার সেটা অ্যাডভার্টাইজ দেখাচ্ছে। আমি মিডল ক্লাস, তুমি মোবাইল খুলে দেখলে ওয়ালটনের ফ্রিজ ইবিএল এর ক্রেডিট কার্ড দিয়ে ইএমআইতে নেওয়া যায়। আচ্ছা, এটা তুমি দেখলা, কিনলা না, কিন্তু তোমার বউয়ের সাথে আলাপ করলা, আরে দেখি সে কি করলো, আচ্ছা তাহলে নেই, মাসে মাসে আমরা কিস্তি দেবো, সমস্যা কি? এই যে একটা ফ্রিজ কিনে তুমি মিডল ক্লাস হলো, ব্যবসায়ীর প্রোডাক্ট সেল হইলো, ব্যাংকের টাকাটা ইনভেস্ট হইলো, মাঝখানতে তুমি কি হইলা, কাস্টমার কনজিউমার হয়ে তুমি মিডল ক্লাস থাকলা। কারণ তুমি এখানে লাইফস্টাইলের পিছিয়ে টাকা ভাঙছো, তুমি বিজনেস ডেভেলপমেন্ট, ইনভেস্টমেন্ট বা হচ্ছে তোমার ফাইন্যান্স গ্রোথের জন্য তুমি টাকাটা ইনভেস্ট করতে পারো নাই। ইয়াস। সো ভাই এখানে আরেকটা ইম্পর্টেন্ট আমি একটা লাইন শুনছি, কোন একটা স্পিকার বলতেছিল যে ফিলোসফি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইকোনমি। মানে ইকোনমিক কন্ডিশন কি ইজ নট ইম্পর্টেন্ট, কালেকটিভ যে ফিলোসফি আছে মানুষের, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সো এটা সম্পর্কে তুমি একটু বলো, যা জানো, আমার কাছে একটু নতুন আছে টপিকটা। হ্যাঁ, তো মানে আমাদের হচ্ছে যে ফিলোসফিটা, আমরা যে বাংলাদেশের মানুষ আমরা যারা আছি, আমাদের ফিলোসফিটা চেঞ্জ করতে হবে। ফিলোসফি যদি আমরা চেঞ্জ করতে পারি যে না আমরা এক্সিলেন্সের পিছনে ছুটবো, নট লবিং, এই যে ভাই আমাকে এটা দেন, ভাই আমাকে ওটা দেন, আমরা বস মামা খালা এগুলো নিয়ে খুব ব্যস্ত থাকি, সেটা না করে আমরা আমাদের স্কিল ডেভেলপ করব, যাতে যেটা হবে যে আমাদের ফিলোসফি যখন এরকম হবে যে না আমরা আমাদের স্কিল দিয়ে অ্যাচিভ করব, তখন হচ্ছে ইকোনমি বাই ডিফল্ট চেঞ্জ হবে। না, চেঞ্জ হবে আসলে। না, ঠিক বলছো। আমি তোমাকে আরো ধরো কিছু কোশ্চেন করি, যেমন ধরো সে তোমার ধরো একটা ছেলে পাশ করে বের হইলো, সে বের হয়ে সাথে সাথে সে বিজনেস স্টার্ট করলো, তার একটা ভালো ভিশন আছে। আর একজন মনে করো 7 বছর চাকরি করে তারপরে স্টার্ট করলো। এখন এই যে একজন 7 বছর পরে স্টার্ট করতেছে, আরেকজন 7 বছর আগে স্টার্ট করছে, এখন যে আগে স্টার্ট করছে সে কি গেইনার হবে, নাকি যে 7 বছর পরে স্টার্ট করছে সেই গেইনার হবে? মানে সে এটা ডিপেন্ড করে ভাই, মানে সে কোন সেক্টরে আছে। সেক্টরটাকে তুমি মানে ধরো দুইজন একই সেক্টর যদি হয়, তাহলে সে হচ্ছে মানে যে একদম শুরু থেকে বিজনেস স্টার্ট করলো, সে তো ওই কর্পোরেট কালচার জানে না, সে তো প্রোডাক্ট জানে না, সে অনেক ইমেচিউর ডিসিশন। সো 6-7 বছরের একটা এক্সপেরিয়েন্স থাকা উচিত ওই সেক্টরে। আমার মনে হয় ইম্পর্টেন্ট। যেমন তুমি একটা জব করছো, আমি একটা জব করছি, এখন যদি কানাডার একটা লোক তোমার হাই হ্যালো দেয়, একটা ইমেল পাঠায়, তুমি তো ধুমায় রিপ্লাই দিতে পারো না, কোনো বিষয় না। ইউ ডিড দিস 200 টাইমস ইন এ ডে। এটা জানা উচিত। মানে আমরা যদি কমিউনিকেশন স্কিলটা আমাদের না থাকে, ওয়ার্ক এথিক না থাকে, বা আমরা যদি একটা ইন্ডাস্ট্রি সম্পর্কে না জানি, আবার ধরো তুমি মার্চেন্ডাইজিং করতেছো, এখন ঠিক আছে তুমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, বাট তোমার যদি 3 মাস শুধু ওই এমবিবিএস এর একটা মেডিকেলের কোর্স টুকটাক পড়ানো, তুমি পুরো বুঝে যাবা। মানে এটা একটা লেভেল অফ ম্যাচুরিটি আসলে গেইন হয়, কর্পোরেট কালচার গেইন হয়, কমিউনিকেশন স্কিল গেইন হয়, প্রোডাক্ট নলেজ। যেমন পিআই কি, এখন ব্যাংকের এলসিবি, আমরা অনেকে আছি মার্চেন্ডাইজিং কমার্শিয়াল জিনিস ঠিক মতন বুঝি না, অথচ কমার্শিয়াল না জানলে বিজনেস করা কঠিন হয়ে যায়। যখন কেউ প্রোডাক্ট সেল করে তার কিন্তু মানে আমি আসলে বিশ্বাস করো, আমি সুতা বেচি, দিনে আমি 40% টাইম আসলে সুতার মার্কেটিং করি, 60% টাইম আমি কমার্শিয়ালের কাজ করি। ড্রাফট এলসিটা ঠিক আছে কিনা, ওই ক্লজটা প্রবলেম কি, ট্রান্সমিট এলসিটা মালটা ছাড়ছে কিনা, বিএল কবে আসবে কবে যাবে, হাবি যাবে এগুলি। তো সেটা ইম্পর্টেন্ট। তুমি নাহলে কিভাবে এলসিপিআইতে মাল বিক্রি করো? আর তুমি যদি লোকাল ট্রানজিশন করো, তাহলে তুমি গ্রামের সেই আড়তদারের সেই আড়তের ব্যবসা করতেছো ক্যাশের, সেখানে তো টাকা মায়ের খাওয়ার সম্ভাবনা আছে। মানে গ্লোবাল বিজনেস করতে হবে ব্যাংকিং এর মাধ্যমে, এলসিটিটির মাধ্যমে করতে হবে। রাইট। সো ভাই এখন একটা মানুষ যদি ধরেন বুঝে যে আমার এই জায়গায় প্রবলেম আছে, কিভাবে অ্যাপ্রোচ করে সেগুলো ঠিক করতে পারে? ফর এক্সাম্পল আমার কমিউনিকেশনের প্রবলেম আছে, আমি রিয়ালাইজ করলাম, দেন হোয়াট ক্যান আই ডু? 3 মাসের একটা গোল নিতে হবে, যে আমার এই আগে মার্ক করতে হবে যে না আমার এই জিনিসটা দুর্বল আছে, আমি 3 মাসের মধ্যে সেটা ডেভেলপ করব। তারপরে সেটার ব্যাপারে এখনকার এই যোগ আছে, ইন্টারনেটের দেখা হলো গুগল ইউটিউব করে সে 2-3টা দেখলো, ধরো এটার উপর কিছু মানে ডকুমেন্টারি বা হাবিজাবি দেখে সে বুঝলো যে রিয়েলিস্টিক বিষয়টা কি।
আবার তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা ভাই ব্রাদারদের মধ্যে ওই ব্যাপারে দু একজন এক্সপার্টকে সে পাইলো, সেই এক্সপার্টের কাছে যাবে। হ্যাঁ, তারপরে আর এক্সপার্টের একটা ইউটিলিটি আছে। ধরো তুমি ইউটিউব থেকে একটা জিনিস দেখলা, একটা শিখলাম, বাট ইউটিউবকে তুমি বলতে পারবে না যে ভাই, আমরা অনেক সময় ছোটবেলা করছি যে ঠিক আছে মা আমি তো এই ইয়াটা ওই কবিতাটা শিখছি 8 লাইন, আমি এখন লিখি, তুমি দেখো বানান বলেছি কিনা, বা তুমি আমাকে ধরো। তো এই যে চেকিংটা, এই চেকিংটা ইউ ক্যান ডু উইথ এ মেন্টর। কারণ তুমি 3 মাসের গোল নিলা, এই জিনিসটা ইমপ্রুভ করবা, আমি তোমার মেন্টর হইলাম, আর তুমি গোল নিলা। এবার তুমি কি করলা যে পাঠান ভাই আমি কিন্তু 15 দিন পর পর আমু, তাহলে 3 মাসে 6 বার আপনার কাছে আমু, এবং ওই 15 দিন আমি কি করছি আর কতটুকু ইমপ্রুভ হয়েছে এটা আপনি যাচাই করবেন। তখন তোমার কিন্তু একটা কমিটমেন্ট চলে আসলো যে আমি তো ভাইরে কথা দিছি, আই ক্যান নট ফেল। তবে ভাই একটা জিনিস কি, ইউটিউব জিনিসটা মানে আমার লাইফে খুব বড় ইম্প্যাক্ট ফেলছে। ইউটিউব, আমি বলবো যে ইউটিউবই আমার টিচার। হ্যাঁ, কাইন্ড অফ। মানে ইউটিউবে আমি যত বড় বড় টিচার আছে অথবা স্পিকার আছে অথবা ফিলোসফার আছে, আমি এদের বক্তব্য শুনছি, এবং এদের বক্তব্য শুনে আমার কাছে ভীষণ ক্লিয়ার হয়, ভীষণ ক্লিয়ার হয়। সো ইউটিউব ডেফিনেটলি, তার মানে একটা ছেলে অথবা একটা মেয়ে যদি আজকে ভাবে যে আমার স্কিল ডেভেলপ করতে হবে, তাহলে ফার্স্ট ওয়ে হচ্ছে সে সার্চ ইঞ্জিনে সার্চ দিবে এবং অনলাইন ম্যাটেরিয়াল যা আছে ঘাটাঘাটি করবে, এন্ড দেন একটা 3 মাসের গোল নেবে। নেওয়ার পরে হচ্ছে সে একটা মেন্টরের কাছে সে একটা কমিটমেন্ট কনসাল্ট করবে, দ্যাটস ইট, কমিটমেন্ট আসবে। এইটাই একটা সুন্দর ওয়ে হতে পারে। তবে ধরো ইউটিউবের মধ্যে ডিস্ট্রাকশন আছে। তোমাকে যদি আমি বলি তুমি খেয়াল করবা, তুমি অনেক সময় বুঝতেই পারো না, মনে হয় না যে আরে আমি তো ফেসবুক চালাইতেছিলাম, ইউটিউবে আবার কখন আসলাম, আবার ইউটিউব চালাইতে মনে হয় যে আমি তো ইউটিউব চালাচ্ছিলাম, ফেসবুকে আবার ঢুকলাম, মানে একটা থেকে আরেকটা চলে যাচ্ছে, টেরও পাচ্ছি না। তো এখন তুমি আমি একটা মনে করো মার্কেটিং ট্রেনিং করার জন্য আমি ঢুকলাম ইউটিউবে, হ্যাঁ, এটা দেখতে দেখতে সামহাও আমি দেখি যে কিরে আমি রিল, নাচ গান বা একটা নায়ক নায়িকার সামনে চলে আসলো, সেটার মধ্যে ঢুকে 15 মিনিট পর কিরে 15 মিনিট ধরে আমি কি করতেছি এগুলো, এই ডিস্ট্রাকশন থেকে একটু নিজের আর কি বাঁচায় রাখতে এটা একটু কনসিয়াস থাকতে হবে। হ্যাঁ, এবং এটা কঠিন, সোশ্যাল মিডিয়া ইজ টেকিং এ লট অফ টাইম। মানে আমি যে দেখি মানুষজন আসলে রিলস, ভাই আমি একটা জিনিস বলছিলাম আমার একটা ফ্রেন্ডকে, যে বর্তমান সময়ে আমাদের তো 90s আমরা দেখছি আর্টিস্ট যারা, আর্ট খুব একটা বড় শিল্প, রাইট মিউজিক বড় শিল্প, সিনেমা বড় শিল্প, বা রাইটার। কিন্তু আমার কাছে এখন কি মনে হয় জানেন ভাই, রিলস হচ্ছে এখনকার সবচেয়ে বড় শিল্প। এত বেশি কনজিউমার, হাজার হাজার ভিউ। আমি স্কুলে থাকতে একবার হুজুর স্যারের, মৌলভী স্যারের প্রশ্ন করছি যে স্যার, যে ধরেন একটা মাইক দিয়ে সাবিনা ইয়াসমিন কনসার্ট করে গান গাইলো, পরের দিন আবার ওই মাইকটা দিয়ে হুজুরে ওয়াজ করলো, ওই ওয়াজে কি মানে ঠিক হবে? এটা তো মাইকটা তো অপবিত্র হয়ে গেছে। ছোট ছিলাম তখন, স্যার বললো তো দেখ মাইকের দোষ না, দোষ সাবিনা ইয়াসমিনের, ওই গান গাইছে, আর হুজুরেরও দোষ না। এই যে আমার ইউটিউবটা আছে, এখন আমি কি ইউটিউবে ঢুকে নাচ গান দেখবো, নাকি আমি হচ্ছে যেটা যে আমি কি কৌতুক দেখবো, ভাইরাল ভিডিও দেখবো, নাকি আমি পড়াশোনা করব, আমার যেটা জানা দরকার সেটা? তুমি এখন সার্চ দাও যে তোমার দিনে কি কি ফুড খেলে তোমার হেলথ ভালো হবে, ইউটিউব থেকে তুমি পেয়ে যাবে টপিক। রাইট, তো এটাই আসলে একটা বিষয়। আচ্ছা ভাই, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এন্টারপ্রেনার যারা আছে, ফর এক্সাম্পল এলন মাস্ক অ্যাজ ফার অ্যাজ আই নো, মানে সে খুবই একটা এমন একটা লোক যে 1 সেকেন্ড নষ্ট করতে চায় না, প্রতিটা সেকেন্ড তার ওয়ার্ক এথিক খুব হাই, এবং এন্টারটেইনমেন্ট নিয়ে সে কেয়ার করে না। সে দেখা গেল 20 দিনে একটানা কাজ করতেছে, ফ্যাক্টরিতেই ঘুমাচ্ছে, আনটিল দ্য কাজ ইজ ওভার, সে ওখান থেকে নড়বে না। তো এন্টারটেইনমেন্ট ব্যাপারটা মানুষের লাইফে কতটুকু ইম্পর্টেন্ট, এবং এটা কিভাবে প্রিসাইসলি আরো চিন্তা করে সেটাকে রেশনালি আগানো যায়? রাইট। এন্টারটেনমেন্ট আমি মনে করি যে শুধু ওয়ার্ক ফেটিক দূর করার জন্য দিনে 15 মিনিট 2 বার, দুপুরে দেখা হলো লাঞ্চের ব্রেকে একটু 15 মিনিট এন্টারটেনমেন্ট করো, আর দেখা গেলো দিন শেষ হলো রাত 8:30 9টা ঘুমাইতে যাবে, একটু এন্টারটেনমেন্ট করলো। হ্যাঁ, আগে আমাদের এন্টারটেনমেন্ট কিন্তু হেলদি ছিল। যখন ওই যে 90s সময় আমরা বিটিভিতে দেখা হলো যে সারা সপ্তাহ পড়ালেখা করছি শুধু ওই আলিফ লায়লা বা সিন্দাবাদ আধা ঘন্টা দেখার জন্য, তাহলে ওইখানে কিন্তু একদম এত অ্যাভেলেবেল ছিল না এখনকার মতন জিনিসটা। তো এন্টারটেনমেন্ট এটা কমায় রাখা উচিত। এন্টারটেনমেন্ট কিভাবে আসে? ধরো আমি আজকে কোনো এন্টারটেনমেন্ট একটা গানও দেখলাম না, একটা খেলাও দেখলাম না, কিন্তু আমি 2টা পিআই পাইছি আজকে। এন্টারটেনমেন্ট আমার একটা কমিশনের টাকা ঢুকছে, আই এম সো মাচ হ্যাপি।
তো সো কাজ এন্টারপ্রেনারশিপের মধ্যে এন্টারটেইনমেন্ট আছে। এখানে এখানে একটা ভাই এন্টারটেইনমেন্টের মধ্যে একটা ভাগ আছে। একটা হচ্ছে যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, মানে আমার এখনই কোনো একটা স্টিমুলেশন হচ্ছে, আমি কোনো একটা রিলস দেখে এখনই একটা শান্তি পাইলাম, সুখ পাইলাম অথবা আনন্দ পাইলাম। আরেকটা হচ্ছে আমি একটা জিনিস অ্যাচিভ করার জন্য 2 বছর ধরে কাজ করতেছি, তারপরে 2 বছর পরে যে আমি এটার একটা অ্যাচিভমেন্ট, একটা ফলাফল পাইলাম, চিন্তা করো কি পরিমাণ আনন্দ লাগবে। হ্যাঁ, সো তুমি 20টা নাটক দেখে কিন্তু ওই আনন্দ কভার করতে পারবে না। রাইট। এবং তুমি খেলা, তুমি তো স্পোর্টসম্যান, তুমি একটা ছক্কা পিটাও বা একটা গোল দাও, কতটা আনন্দ লাগে। ইপিলিয়নের যে মালিক রিয়াজ আল মামুন, ওনার কিছু ট্রেনিং আমি মাঝখানে দেখছিলাম, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, এটা কিন্তু স্পিকিং করে। এবং ওনার বয়স কিন্তু আসলে খুব বেশি না, 45 থেকে 50-এর মধ্যে, বাট কত বড় কোম্পানি দাঁড় করেছে। আই মিন আমরা আরো 12-15 বছর আগে থেকে ইপিলিয়নকে বড় কোম্পানি হিসেবে জানি। এর মানে ইপিলিয়ন যখন সে দাঁড় করায় তখন মনে হয় তার বয়স 25-30 হবে। তো একটা ট্রেনিং এসে বলতেছিল, মানে কোশ্চেন ছিল এরকম যে তার এই আর্লি সাকসেস বা এই এন্টারপ্রাইজ দাঁড় করানোর সে পাইছে কই থেকে। তো বলে যে আমার বাবা সুতার ব্যবসায়ী ছিল আর আমার মা হচ্ছে ওই বিটিভিতে মাঝে মাঝে নৃত্য করতো, মানে ড্যান্স আর্টিস্ট ছিল। তো মায়ের সাথে উঠা বসা ছিল না, বাবার সাথেই ছিল, আর পাশাপাশি 2 ভাই মিলে খেলাধুলা করতো। ওরা নারায়ণগঞ্জে থাকতো, যদিও ফ্যাক্টরি গাজীপুর করছে। তো উনি এক কথায় দাবি করলো যে আমার এই বিজনেস সাকসেসের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে বিকজ আই এম এ স্পোর্টসম্যান। এই জিনিসটা কিন্তু একটু ইন্টারেস্টিং, বাট আবার তোমার মনে হবে যে হাউ। উনি বলতেছে ওকে একটা স্পোর্টসম্যান 90 মিনিটের খেলায় 120 মিনিটের দম নিয়ে নামে, লাস্ট মিনিটে মিরাকেল তৈরি করে, প্রতিটা সেকেন্ড সে চেষ্টা করে যেতে থাকে, মানে এবং একটা টিম ওয়ার্ক এখানে আসে। মানে উনি খেলার মধ্যে পুরো বিজনেসের প্যাটার্ন বুঝাই দিচ্ছে। যেমন ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয়। যেমন ফুটবল খেলায় ধরো যে তুমি আমি খেলতেছি, তোমার সাথে আমার আই কন্টাক্ট হবে, তুমি একটা পজিশনে থাকবা, আমি মিডফিল্ড থেকে তোমাকে গ্যাপে একটা বল দেবো, সেটা রিসিভ করে তুমি হিট করে গোল দিবা, এগুলি সব কিন্তু সেকেন্ডের মধ্যে হয়। তো মানে খেলার মধ্যে গতি আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, স্পিড আছে, মানে এন্টারটেনমেন্ট আছে, সব কিছু। বিজনেস ইজ এ গেম। যারা স্পোর্টসম্যান, যারা অ্যাথলেট, বিজনেসে খুবই ভালো করে। রাইট। ওকে ভাই, আপনার হচ্ছে আপনি তো অনেক স্টাডি করছেন এবং অনেক হচ্ছে এন্টারপ্রেনার অথবা যারা সাকসেসফুল হয়েছে এদের লাইফ নিয়ে স্টাডি করছেন। আপনার দিক থেকে প্রিয় অথবা আপনার ফেভারিট কয়েকজন এন্টারপ্রেনারের একটু কথা একটু শুনতে চাই। আচ্ছা ফাইন, খুব মানে আমার পছন্দের একটা কোশ্চেন করছে, মানে এই কোশ্চেনটা তোমার মাথায় যে আসছে, মানে আই এম গিভিং ইউ এ লট অফ থ্যাঙ্কস। আমি আসলে 80 থেকে 100 জন গ্লোবাল এন্টারপ্রেনারদের স্টাডি করতেছি এবং আমার বারবার ফিলিং হচ্ছে আরে ওরা তোমার জাত ভাই, আমার ভিতরে যেই কথা আছে, যে আগুন আছে, ওই কথাই তো বলতেছে। হ্যাঁ, বাট তারা এই গেম খেলে একটা বড় পর্যায়ে গেছে আর আমার আজকে ঘুম ভাঙলো। এনিওয়ে, স্টাডি করতেছি, বাট এই যে সবাইকে কিন্তু ভালো লাগতেছে না। 4-5 জনকে ভালো লাগলো, দেখলাম যে না ঠিক আছে, বাকিদেরকে ভালো লাগে না, বাদ দিলাম। আমি বললাম যে না, এতজনকে ফলো করব না। এই 4-5 জনের মধ্যে মনে করো একজন আছে জন পল ডিজুরিয়া। ওকে, ওনার বয়স 80। ওনাকে দেখে আমার মনে হলো এই লোক কীভাবে কোম্পানি চালায় এখনও, সে তো গাড়ি থেকে উঠতে পারে। তার 2 দিন পরে দেখলাম যে সে বাইকার। মানে আমি চিন্তা করতেছি সে গাড়িতে উঠতে পারে কিনা, আর সে বাইকে শোডাউন দিচ্ছে। সে হোমলেস ছিল 3 বার। তো সে এমন একটা গেম খেলা সাজাইছে যে সে হচ্ছে যেটা যে বাইক নিয়ে তার লোকজন নিয়ে একটা গ্রামের মধ্যে দিয়ে চালাবে, আধা ঘন্টা চালাবে, যতটুকু এরিয়ার মধ্যে যাবে ওই ফুল এরিয়ার যত হোমলেস পিপল আছে সবাইকে সে বাড়ি বানিয়ে দেবে। তার হচ্ছে যেটা যে অনেক আর্লি এজে বিয়ে ছিল, 18-20 বছর বয়সে। তার ওয়াইফ একবার বাসা ভাড়ার টাকা টুকা নিয়ে পালায় চলে গেছে। তো সে তখন তার বাচ্চা নিয়ে রাস্তার পাশে পুরান গাড়ির ভিতরে থাকতো এবং বোতল টোকাইতো। 1 বোতল টোকাইলে 1 সেন্ট, এইভাবে করে নিজে চলতে পারে, বাট বাচ্চাকে টেক কেয়ার করতে পারতেছে না। সিকিউরিটির জন্য পরে মায়ের কাছে গিয়ে বাচ্চাকে রেখে দিয়ে আসছে। ফ্রেন্ড পাইলো ভালো, ওর একটা ফ্রেন্ড ছিল জন পল ডিজুরিয়া। ওনার নাম আসলে ডিজোরিয়া, বাট এই জন পাউল তার ফ্রেন্ড। আসলে ওদের কোম্পানির নাম জন পল মিচেল সিস্টেম। এরা হচ্ছে বিউটি হেয়ার সেলুন, মানে এই যে ধরো সেলুনের যত প্রোডাক্ট আছে সব বানায়। এনিওয়ে, ও তার ফ্রেন্ড আর সে মিলে বিজনেস করলো। ওই ফ্রেন্ডটা মারা গেছে পরে মিড এজে। সে কিন্তু তার ওই ফ্রেন্ডের ছেলেকে ডেকে নিয়ে আসে, ফুল পার্টনারশিপ দিয়ে তাকে গ্রো করে। বাংলাদেশে হইলে নগদ হেয়ার ইয়াটা পার্টনারশিপটা মায়েরে দিল হইলে। তো এই ধরো গ্র্যান্ড পল ডিজুরিয়া একজন। আবার ধরো যে গেরি ভ্যানারচুক একজন আছে। সবচেয়ে বেশি ভালো লাগে গ্র্যান্ট কার্ডন। মানে হি ইজ দ্য সো মাচ রিয়েলিস্টিক পার্সন। কার সেলসম্যান ছিল, ড্রাগ এডিক্ট ছিল,
15 থেকে 25 বছর বয়স পর্যন্ত, এই 10 বছর সে ড্রাগ এডিক্টেড ছিল, হ্যাঁ, বাট হি ইজ দ্য মোস্ট সেলস ইনফ্লুয়েন্স অ্যান্ড সিউ ইন দিস মার্কেট। $5 বিলিয়ন মালিক, রিয়েল এস্টেটের বিজনেস করে, মানে তার ট্রেনিং, মানে কথাবার্তা সব রিয়েলিস্টিক। এমন অনেক হয়েছে, আমি ওর একটা ট্রেনিং দেখছি জানুয়ারি মাসে, জুনে গিয়ে দেখছি যে না, যা বলছিল সেটা সামনে পাইলাম সত্যি। আচ্ছা, কিন্তু ভাই মানে যাদের নাম বললেন না এদের সাথে আমি পরিচিত না। আমরা আচ্ছা, তো জানি যে অসুবিধা নেই। ওয়ারেন বাফেট, ইলন মাস্ক, মার্ক হ্যাঁ, মানে জাগারবার্গ, এদের নামই জানি। ওরা হচ্ছে টপ লেভেলের। এখন আচ্ছা আচ্ছা, ইলন মাস্ক ক্যান নট স্পিক, তুমি তার কোনো ট্রেনিং পাবা না, সে তোতলায়। হ্যাঁ, তার স্টার্টার আছে। হ্যাঁ, এখন এটা ভালো একটা জিনিস তুমি ফিগার আউট করছো, মুকেশ আম্বানি তো ভালো বক্তৃতা দিতে পারে না। না, আবার মানে মোট কথা যারা একদম টপ বিলিয়নিয়ার যে 10 জন, তারাই যে আসলে এই গুড এন্টারপ্রেনার এমন না বিষয়টা। তার গেম, লাক, টাকার জোর বা ইন্ডাস্ট্রি বা কান্ট্রির কারণে উঠে গেছে ওরা। বাট আমি যাদের কথা বলছি এরা কিন্তু ধরো যে এই যে 2-3-5 বিলিয়ন ডলার মালিক। মার্ক কুবেন আছে $5 বিলিয়ন মালিক, শার্ক ট্যাঙ্ক। হ্যাঁ, মার্ক কুবেন চিনো, ভেরি গুড। তো সো এই লেভেলে যারা আছে না, তাদের কাছ থেকে কিছু শিখাবে যে এন্টারপ্রেনাররা রিস্ক নেয়, এটা সবাই মুখস্থ বলতে থাকে। এই জিনিসটা সম্পূর্ণ কিন্তু পুরোপুরি কিন্তু সত্য না, সত্য বাট আংশিক সত্য, বাট এটার ভিতরে অন্য মাজরা আছে। কিরকম সেটা? এন্টারপ্রেনার রিস্ক নেয় বাট পাগলা রিস্ক নেয় না। মানে ধরো, এটা একটু ব্যাখ্যা করুন ভাই, পাগলা রিস্ক মানে কি? পাগলা রিস্ক বলতে ধরো তোমার আজকে বস তোমার বকা দিল, আর তুমি সারা রাত মনে করো তুমি মনে মনে বকলা, কালকে এসে যাও যা চাকরি করবো না, ব্যবসা করবো পরশু দিন থেকে, দিলা ছাইরা আবেগে একটা রিস্ক নিয়ে নিলা, বাট ইউ আর নট প্রিপেয়ার্ড। বাট সেটা এরকম না করে তুমি যদি প্ল্যান করো যে 2015 সাল চলতেছে, আমি 1 বছর আমার মাইন্ডসেটটা আমি ডেভেলপ করবো। কারণ এন্টারপ্রেনারশিপ 3টা পার্ট, মাইন্ডসেট, স্কিল সেট আর মনিটাইজেশন। এটা কি ভাই একটু ব্যাখ্যা করুন। আর মাইন্ডসেট, স্কিল সেট, মনিটাইজেশন আমি পরে আসতেছি, এটা আগে শেষ করে নিই। যে ধরো তুমি একটা বছর মাইন্ডসেটটা নিয়ে কাজ করলা, পরের বছর স্কিল সেট নিয়ে কাজ করলা, তারপরের বছর একটা প্রিপারেশন নিয়ে তুমি জব ছাড়লা, মানে তুমি রিস্ক নিলা বাট একটা ক্যালকুলেটেড রিস্ক নিলা। আচ্ছা, ঠিক আছে? তো এন্টারপ্রেনার রিস্ক নেয় কিন্তু পাগলা রিস্ক নেয় না, ক্যালকুলেটেড রিস্ক নেয়। আর রিস্ক নেয়ার পরে সে কিন্তু সারাক্ষণ এই রিস্ক মিনিমাইজের জন্য কাজ করে। মানে মানুষ আমরা স্ট্রেট ওয়েতে কি বুঝি যে এন্টারপ্রেনার সারাদিন রিস্ক নেয়, আসলে এন্টারপ্রেনাররা সারাদিন রিস্ক নেয় না, সারাদিন রিস্ক মিনিমাইজের জন্য কাজ করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? আর মাইন্ডসেট, স্কিল সেট, মনিটাইজেশন যেটা আছে, এটা আমি তোমাকে বলি যে ধরো আগে এন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেটটা আসতে হবে, না হলে যখন বিজনেসে অনেক চ্যালেঞ্জ আসবে তখন সে মাঝখান দিয়ে কুইট করবে। আচ্ছা, আর যদি কুইট করে, ধরো সাকসেস হওয়া কিন্তু কঠিন না, সোজা। ফেল করা কঠিন। এখন তুমি বলবা যে ভাই উল্টা বললেন কেন? হ্যাঁ ভাই উল্টা বললেন। আমি উল্টা বললাম এই কারণে, সাকসেস হওয়ার জন্য হাজারটা রাস্তা আছে। তুমি ইনভেস্ট করে সাকসেস হইতে পারো, তুমি ভালো জব করে সাকসেস হইতে পারো, মানে তুমি নেটওয়ার্ক কাজে লাগায় সাকসেস হইতে পারো, মানে সো মেনি ওয়েজ। কিন্তু ফেল করার রাস্তা একটাই, সেটা হচ্ছে তুমি যদি কুইট করো তুমি ফেল করবা। ইফ ইউ কুইট ইউ উইল ফেল, ইফ ইউ ডোন্ট কুইট ইটস ইম্পসিবল টু ফেল। মানে একটাই রাস্তা আছে যে তুমি যদি ছেড়ে দাও, এখন ছেড়ে দিবা না, 5 বার পড়লা, 6 বার উঠলা, 7 বার করলা, আবার 8 বার উঠে চেষ্টা করলা, আবার পড়ে গেলা, আবার 9 বার উঠে চেষ্টা করলা, এটাকে বলা হয় কিপ গোয়িং মেন্টালিটি, পারসিস্টেন্স। এই পারসিস্টেন্স যখন থাকবে তোমার মধ্যে, তুমি কিন্তু কুইট করবে না। আর হ্যাঁ, আর তুমি যদি কুইট না করো তুমি সাকসেস হবাই। এখানে একজন এন্টারপ্রেনারের মধ্যে অনেক গুণাবলী থাকবে, যে হার্ড ওয়ার্কিং হইতে হবে, ডেডিকেটেড হইতে হবে, তারপর ব্রিলিয়ান্ট হইতে হবে, ভালো নেটওয়ার্ক থাকতে হবে, মিশন, ভিশন, প্যাশন, অনেক কিছু। এখন মনে করো তোমার মধ্যে সব গুণ আছে, পারসিস্টেন্স নেই, তুমি সার্ভে করতে পারবে না। আর ধরো অন্য 3টা গুণ নাই কিন্তু পারসিস্টেন্স আছে, তুমি সার্ভে করতে পারবা। পারসিস্টেন্স জিনিসটা ভাই কিভাবে মানুষ অ্যাকোয়ার করতে পারে? পারসিস্টেন্স অ্যাকোয়ার করতে পারে দৃঢ় প্রত্যয়ের মধ্যে। মানে তুমি যদি হার না মানা একজন মানে যোদ্ধা হও বা মানুষ হও, যে ভাই ধরো তুমি একবার চেষ্টা করলা বিজনেসের, একটা ভালো চাকরি ছেড়ে নামলা, 10 লাখ 20 লাখ টাকা ধরা খাইয়া 2 বছর নষ্ট করে, এখন তুমি কি করবা? তোমার আবার চাকরিতে ঢুকতে হবে। কিন্তু ওই সময় তুমি চাকরিতে না ঢুকে চিন্তা করলা যে না আমি আবার সেকেন্ড রাউন্ড চেষ্টা করব, সেটা অনেক কঠিন, আরো কঠিন, রাইট, কিন্তু তাও তুমি সেটা করলে, এটাই পারসিস্টেন্স। আচ্ছা, কিন্তু ভাই ওই যে একটা স্ট্যাটিস্টিক্স যে আমরা দেখলাম যে 90% বিজনেস ফেল করে
আর হচ্ছে 10% সাকসেসফুল হয় স্টার্ট আপ। সো মানে এই যে 90% ফেল করে, এই নাম্বারটা তো অনেক হাই, অনেক হাই। তো এখন এই এই একটা বিজনেস আসলে কেন ফেল হয়? ফেল হওয়ার পিছনে ধরো এখানে যদি মানে ফেক পার্টনারশিপ একটা বা রং পার্টনারশিপের একটা ব্যাপার আছে, ফেক আইডিয়ার একটা ব্যাপার আছে, বা ওই যে বললাম যে অনেকে ওভারনাইট সাকসেস চায়, যে আসলে শর্টকাট মারতে চায়। বিজনেস তো কোনো স্প্রিন্ট না, ইটস এ ম্যারাথন, ইটস এ ভেরি ভেরি লং গেম। তো সো মানে কেউ যদি মাইন্ডসেট, স্কিল সেট, মনিটাইজেশনের পার্ট ক্লোজ করে, মানে মনিটাইজেশন না সরি, মাইন্ডসেট, স্কিল সেট পার্ট ক্লোজ করে প্রিপেয়ার হয়ে যদি সে বিজনেসে আসে, রাইট পার্টনারশিপ করে, সে যদি আগে বোঝে মানে বিজনেস ওয়ার্ল্ডটা কি, তাহলে সে ফেল করবে না। এখন তাড়াহুড়া করলে কিন্তু হয় না, তাড়াহুড়া মনে করো শয়তানের কাজ, তাড়াহুড়া করলেই ভুল হবে। তো মাইন্ডসেট ক্রিয়েট করার জন্য মিনিমাম 2টা বছর লাগে। আর স্কিল সেটটা হচ্ছে নিজেকে আবিষ্কার করার বিষয়। যেমন তোমাকে আমি চিনি 1 বছর ধরে, কিন্তু আমি কিন্তু এটা জানতাম না। আজকে জানলাম যে না, তুমি একটা স্পোর্টসম্যান, তুমি খেলাধুলা করো বা গান গাও। হ্যাঁ, তো এটা তোমার একটা কিন্তু প্রতিভা। এখন ধরো ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল খেললেই তাকে মানুষ অনেক টাকা দেয়, বা সাবিনা ইয়াসমিন গান গাইলে অনেক টাকা দেয়। এখন ধরো যে কেন? কারণ সে এই গানটাকে বা খেলাটাকে একটা মাস্টার পর্যায়ে সে নিয়ে গেছে, যেটা মনোটাইজ হয়। মানে তার খেলা বা গানের জন্য মানুষ তাকে টাকা দিতে আগ্রহী। তো এটা হচ্ছে স্কিল সেট। এখন তুমি যদি অনেক বড় একটা মার্কেটার হও, অনেক বড় একটা সেলসম্যান হও, বা অনেক বড় তুমি একজন তো ধরো তোমার ওয়ার্ক ইথিক এমন হলো যে কাজে ফাটাফাটি, তুমি এটার একটা ইথিক্স, গুড ইথিক্স মার্কেটে ছড়াই গেলো। মানে তোমার যে কোনো একটা স্কিল থাকতে হবে, যেটার জোরে তুমি বিজনেসটাকে মনোটাইজ করবা। রাইট। সো ভাই, আমরা যারা জানি, যারা সাকসেসফুল হয় অথবা একদম নিচু লেভেল থেকে খুব হাইস্ট লেভেলে যায়, এক্সাম্পল আমরা যদি বলি যে ক্রিস্টিয়ানো রোনালদোর কথা যদি বলি, খুব ভালো ফুটবলার এবং তার ওয়ার্ক এথিক সম্পর্কে আমরা সবাই জানি। সো বিইং এ ক্রিস্টিয়ানো রোনালদো ইজ নট ইজি। মানে ওই যে একটা গ্রাইন্ডিং এর ভিতরে প্রতিদিন যাইতে হয়, তাকে প্রতিদিন একটা রুটিন মেনটেন করে প্র্যাকটিস করতে হয়, এটা কিন্তু খুব টাফ। মোস্ট অফ দ্য অ্যাথলিটস উইল নট মে নট ডিজায়ার টু বি ক্রিস্টিয়ানো রোনালদো, রেদার তারা একটা মিডিওকার লাইফ লিড করবে। সো আসলে কি মানে যারা মিডিওকার লাইফ লিড করতে চাচ্ছে, এদেরকে কি আপনি দোষ দিবেন? হ্যাঁ, ডেফিনেটলি এর জন্য ওরাই রেসপন্সিবল। কেন? দেখো, আজকে যদি আমি সব কিছুতে রেসপন্স করি এবং আমার ফাইনাল বিজনেস ডেস্টিনেশনে বা এন্টারপ্রেনারশিপ ডেস্টিনেশনে আমি পৌঁছাতে না পারি, এটার জন্য আমিই রেসপন্সিবল। কেন? ধরো আমার কঠিন একটা গোল আছে যে আমি বনানী যাব 10-15 মিনিটের মধ্যে। এখন ধরো খিলক্ষেত যাওয়ার পরে আমার একটা স্কুলের বন্ধুর সাথে দেখা হলো, বললো দোস্ত আয় চা খাই। আমি বললাম যে আমার বনানী যাইতে হবে, তোর সাথে অনেক দিন পর দেখা হয়েছে, এটা ঠিক আছে, বাট এখন আমি তোর সাথে বসবো না। আবার মনে করো তুমি ডিওএস যাওয়ার পর একটা কলেজের বান্ধবী তোমার বললো যে চলো ওই পুকুর পাড়ে বসে একটু আড্ডা দে। তুমি বললো যে না, আমার একটা গোল আছে, আমি বনানী যাবো। তো সো তোমার যখন একটা ফিক্সড গোল থাকবে, তখন তুমি যত ধরনের সাইডের ডিস্ট্রাকশন আছে, পার্সোনাল লাইফ, সোশ্যাল, সব কিছুকে তুমি ইগনোর করতে পারবা। তোমাকে যত বড় অফারই দে, যত এন্টারটেনমেন্টই দেখ, ইগনোর করতে পারবা যে ভাই তুই সাইডে যা, আমি সোজা যাইতেছি এক জায়গায়, 2 মিনিটের মধ্যে পৌঁছাইতে হবে। সো এই গোলটা যদি থাকে আর এই স্যাক্রিফাইস যদি করতে পারে, এই ডিসিপ্লিন যদি থাকে, তাহলে মানুষ সাকসেস হয়। তো যে আসলে অ্যাভারেজ লাইফ লিড করতেছে, মিডিওকার, সে এটা পারে নাই। সো ভাই, এখানে ফ্রেন্ডস, আমাদের সবারই বন্ধু আছে। এখন বন্ধু নানান রকম বন্ধু আছে। সো ফ্রেন্ডস, আসলে আমি একটা উক্তি শুনছি যে give me 5 people around you, I will tell your future. মানে show me your friends, I will tell you your future, এই একই জিনিস। ফ্রেন্ড আসলে কিভাবে মেইনটেইন করা উচিত, অথবা who are true friends? একদম খুবই খুবই ভাইটাল কোশ্চেন করছো। যারা অডিয়েন্স আছে, মানে এদের প্রত্যেকের জন্য এটা হচ্ছে জরুরি একটা টপিক। এখন ধরো ওই ফ্রেন্ডরাই ডিস্ট্রাকশন নিয়ে আসে। তোমার ফ্রেন্ড যদি মানে ধরো নেশা করে, তুমি নেশা করবা। তোমার ফ্রেন্ড যদি সবাই দেশে ভালো লাগে না, বিদেশ চলে যেতে চাচ্ছে, তুমিও একটা সময় বিদেশ চলে যেতে পারো। তোমার ফ্রেন্ড যদি সব সরকারি চাকরি করে এবং কিভাবে সে বেশি পরিমাণে ঘুষ খাইতে পারবে সেটা নিয়ে সে থিসিস অ্যানালিসিস করে, তুমি তোমার প্রাইভেট চাকরি ছেড়ে এসে সরকারি চাকরিতে তুমি ঢুকবা। আর তোমার ফ্রেন্ড যদি এন্টারপ্রেনার হয় সব, তুমি এন্টারপ্রেনার হয়ে যাবা। তুমি যদি সন্ধ্যায় এরকম মানুষের সাথে চলো, 2টা বড় ভাই, 2টা বন্ধু,
যে যারা বিজনেস করতেছে, তুমি একদম কাছ থেকে প্রতিদিন গল্প শুনবা, দেখবা যে জানুয়ারিতে দেখবা সে একটা বাজে অবস্থায় ছিল, একটা রিস্ক নিছে, হ্যাঁ, বা তুমি 6 মাস পরে এসে দেখবা যে হচ্ছে যেটা যে সে তো এটা ওভারকাম করে ফেলছে। তুমি আমাকে 1 বছর আগে দেখছো যে আমি মোটরসাইকেল মার্কেটিং করতেছি, এবং আমি তোমাকে বলতেছিলাম যে ইটস ভেরি হার্ড ফর মি, বাট আমার আসলে এই দৌড়ঝাঁপ করার, আমি স্ট্রিট ফাইটার, আমার অভ্যাস আছে। তুমিও একজন বাইকার, সো তুমি ভালো জানবা যে এটা আসলে একটা শরীরের জোর না, মনের জোর, মনের জোর। তো সো বাট একটা কোম্পানির সেলস রান করা মোটরসাইকেল খুবই কঠিন। তুমি দেখছো আমাকে যে আমি এখানে স্ট্রাগল করতেছিলাম, বাট এখন কিন্তু আমার ট্রান্সপোর্ট হয়েছে, ড্রাইভার হয়েছে। তো তুমি আমাকে 7-8 মাস আগে দেখলে যে না বাইক সহ বাট সেম বিজনেসই করতেছি, এখন আমাকে দেখতেছো গাড়ি সহ সেম বিজনেসই করতেছি। তো যখন ক্লোজ থেকে তুমি তোমার ফ্রেন্ডগুলিকে দেখবা যে তারা কোন দিকে গ্রো করতেছে, তুমি ওরকমই হয়ে যাবা। সো তোমার ফ্রেন্ডশিপ চুজিংটা গোলের সাথে অ্যালাইন হইতে হবে। এখন ভাই বর্তমানে যারা ইউনিভার্সিটিতে আছে, অথবা যারা এসএসসি এইচএসসি পরীক্ষার্থী, অথবা ইভেন যারা চাকরি শুরু করছে বা আমাদের বয়সী আছে, আমাদের আসলে ফ্রেন্ড হয়ে যায়, ফ্রেন্ড থাকে, হয়তো এরকম ফ্রেন্ড থাকে যারা আমাদের জন্য ভালো নয়, আমরা বুঝতেছি। এখন আমাদের অবস্থান থেকে আমরা কিভাবে এটা থেকে বের হইতে পারি? মানে ধরো ফ্রেন্ডের সাথে তোমার কি হচ্ছে, টাইম ইনভেস্ট হচ্ছে, ইমোশন ইনভেস্ট হচ্ছে, কখনো কখনো টাকা পয়সার লেনদেন হচ্ছে, ওকে? তো এই 3টা ব্যাপারে সচেতন হতে হবে। যেমন এখন তোমার ধরো যে একটা বিকেল তুমি ফ্রি পাইলা, সেই বিকেলটা তুমি একজন মেন্টরের সাথে কাটাও। তোমার ফ্রেন্ড তোমাকে আড্ডা দেওয়ার জন্য ডাকতেছে, যে স্কুলের খুবই ভালো ফ্রেন্ড, বা সে বিদেশ থাকে, অনেক বছর পরে আসছে, দেখা করতে যাচ্ছে। তুমি তার সাথে দেখা করতে যদি না যাও, সে একটু মন খারাপ করতে পারে, বাট ইটস অ্যান ইমোশন। মানে বিষয়টা হলো যেটা যে বিজনেসে কোনো ইমোশন নেই, বি সেলফিশ, বি রিয়েলিস্টিক, এবং তোমার সবচেয়ে মূল্যবান যে সম্পদ, আমি তোমার কাছে টাকা চাই, তুমি আমার কাছে টাকা দিয়ে দিলা, তোমার লস হবে, কিছু যাবে আসবে না। আমি তোমার কাছে যদি 1 ঘন্টা সময় চেয়ে নেই, আর সেটা যদি তুমি দিয়ে দাও আমাকে, সেই সময়টা তুমি আর কোনো দিন ফিরে পাবা না। মানে এই ফ্রেন্ডদের সাথে মানুষ যে সময়গুলি নষ্ট করে, সেইখানে অনেক রেস্ট্রিকশন আসা উচিত, একটু রেশনালি। হ্যাঁ, এবং ডোন্ট সলভ এনি ফাইন্যান্সিয়াল প্রবলেম অফ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। মানে তাহলে তোমার ফাইন্যান্সিয়াল প্রবলেম জীবনে শেষ হবে না। ধরো তোমার কাছে টাকা আছে 30 লাখ, তোমার এই ছোট ভাই বিদেশ যাবে, দিলা তারে টাকা, বোনের হাজবেন্ড মানে তার চাকরি গেছে গা, 6 মাস তার ফ্যামিলিরে টানলা, নানি ছোটবেলা কত কোলে নিচ্ছে, একটা বড় অপারেশন, কেন তুমি করবা? তোমার খালা মামারা নাই? সেটাই। তোমার যদি 5 বার কোলে নিয়ে থাকে, তো তোমার খালা মামারে তো তোমার নানি 50 বার কোলে নিচ্ছে, তারা সবাই মিলে টাকা দেয়। মানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে ইমোশন, টাইম এবং মানি, এই 3টা ইনভেস্টমেন্ট হয় রং ওয়েতে, এগুলি প্রোটেক্ট করতে হবে। এটাই তো ভাই, মানে আমি দেখি কি ফ্যামিলিতে আসলে অনেক ফ্যামিলিতে আমি দেখছি এরকম, ইভেন আমার ফ্যামিলির মধ্যেও কিছু কিছু ব্যাপার আছে যে এটা আমাদেরকে ড্র্যাগ ডাউন করে, মানে আমাদেরকে আটকায় রাখে, আমাদেরকে চাইলেই আমাদেরকে উপরে উঠতে দিচ্ছে না, কিছু রেস্ট্রিকশন। তুমি সেইখানেই যাবা যেখানে গেলে তোমার একটা পজিটিভ গেইন হবে, তুমি একটা নলেজ পাবা, একটা বিজনেস এন্টারপ্রেনারশিপ শিখতে পারবা, একটা হেলথ নিয়ে শিখতে পারবা, হ্যাঁ, একটা হচ্ছে যেটা যে প্রযুক্তি সম্পর্কে শিখতে পারবা, যেখানে তোমার টাকা নষ্ট হবে না, যেখানে তোমার টাইম নষ্ট হবে না, যেখানে তোমার আবেগের ইনভেস্ট হবে না। আবেগের ইনভেস্ট বলতে এরকম যে হ্যাঁ, ফ্রেন্ডদের মধ্যে দেখা গেলো একটা মেয়ে আছে, তার সাথে তোমার কথাবার্তা হইতে গিয়ে তার সাথে একটা প্রেম হয়ে গেলো, তুমি বুঝলা এটা রিয়েলিস্টিক না, 1 বছর পর ব্রেকআপ হলো, এখন তোমার ওই ট্রমা থেকে বেরোতে আরো 1 বছর লাগলো, 2 বছর শেষ লাইফের। তো সেই ইমোশন ইনভেস্টমেন্ট করা যাবে না। সো গুড কোম্পানি অথবা মানে ভালো সঙ্গ, সিমিলার গোলের, হ্যাঁ, সঙ্গ সিলেক্ট করতে হবে। মানে এমন না যে তুমি তোমার এখন কর্পোরেট এসে তুমি তোমার মেন্টর বা ফ্রেন্ডদের সাথে, যদি কর্পোরেট ফ্রেন্ডদের সাথে চলো যারা সেম গোলে অ্যালাইন, তাদের সাথে ফ্রেন্ডশিপ হলে যে এমন না যে তোমার স্কুলের ফ্রেন্ডশিপ ছুটে যাবে, কলেজের ফ্রেন্ডরা তোমার বঞ্চিত হচ্ছে, নট লাইক দ্যাট। উল্টা তুমি যদি ভালো থাকো, তোমার স্কুল কলেজের ফ্রেন্ডরা সারা জীবন বলবে যে আরে ওর সাথে পড়ছিলাম, সে এখন অনেক বড় কোম্পানির মালিক, এ কথা বলবে। বাট তুমি যদি তোমার ফ্রেন্ডদেরকে সময় দিতে গিয়া ফাইন্যান্সিয়ালি গরিব থাকো, তুমি একসময় ওদের ফোন দিবা, বলবে না দোস্ত ব্যস্ত আছি, 50,000 টাকা চাবা, বলবে না দোস্ত নাই। প্র্যাকটিক্যাল। সো ভাই আমার আসলে প্রশ্ন আর নাই এই মুহূর্তে,
আমার কাছে মনে হচ্ছে যে লাস্ট একটা কোশ্চেন আমি করতে পারি, সেটা হচ্ছে আপনি তো বই পড়ছেন অনেক, অথবা সিনেমা হয়তো দেখছেন, সো আপনার কিছু প্রিয় ম্যাটেরিয়াল আমাদেরকে সাজেস্ট করেন, বই হোক, সেটা সিনেমা হোক, সেটা যাই হোক, আর যেটা দেখলে ভালো লাগবে অথবা আমাদের লাইফে একটা ভ্যালু অ্যাড করবে। ওকে, আমি যেটা বলতেছি যে সিনেমা তো আসলে আমি দেখছি, অনেকেই দেখছে, সেটা নিয়ে আর না বলি। বই নিয়ে আমি বলি, কিছু বই আছে যে বইগুলি লাইফ চেঞ্জিং, যেমন দ্য 10x রুল। বইটা পুরোটাই আসলে সাকসেস অ্যান্ড এক্সিকিউশনের অ্যাকশন নিয়ে লেখা, গ্র্যান্ড কার্ডনের বুক। এবং গ্র্যান্ড কার্ডনই আমার আসলে কাইন্ড অফ হিজ মাই ভার্চুয়াল মেন্টর। মানে আমি আসলে ওর ভিডিও ট্রেনিং বা ওর এই নলেজগুলো যদি না নিতাম, তাহলে চাকরি ছেড়ে বিজনেসে সেটা আমি দাঁড় করাইতে মনে হয় পারতাম না। মানে এটার পিছনে তার একটা মানে অবদান আছে, ঠিক আছে? তোমার ভাবি প্রায় মজা করে বলে যে তোমার যদি অনেক টাকা পয়সা হয়, তুমি আমেরিকা গিয়ে ওর সাথে দেখা করে এসো। আচ্ছা, এখন তার আরেকটা বই আছে, সেল অর বি সোল্ড, সেল টু সার্ভাইভ। রানিং একটা বই পড়তেছি, দ্য ক্লোজার সার্ভাইভাল গাইড। এখানে প্রায় 390টার মতন ক্লোজিং দেওয়া আছে, যে ঠিক আছে আমি কাস্টমার সামনে বসে আছি, কাস্টমার এরকম একটা পেজ দিল, হ্যাঁ সে অবশ্যই অথর, রাইটার, ট্রেনার, এবং সে রিয়েল এস্টেট বিজনেসম্যান, বিলিয়নিয়ার। তো সো ধরো তোমার আমি তোমাকে ক্লোজিং দিলাম, তুমি প্লট কিনবা, আমি সেলসম্যান, রাজি হইলা, বললা ভাই পরশুদিন জানামু, একটু বাসায় কথা বলে নেই, আর তুমি জানাচ্ছ না, মানে তোমার ওয়াইফ তোমার পিন মারছে। এখন আমি তোমার বলবো যে তোমার বাসায় আসবো, তোমার ওয়াইফ সহ বসে তোমাদের দুইজনকে আমি ক্লোজিং করব। মানে এই যে একটা ক্লোজিং এর বিষয়টা, এরকম 395টা সিচুয়েশনে 395টা কি ক্লোজিং হবে, এটা নিয়ে সে একটা বই লিখছে, আমি এটা পড়তেছি। এইগুলি আমি সুতা বিক্রি করতে গেলে আমার সামনে সেম সিচুয়েশন আসে, তখন আমি সেই ক্লোজিং মারি। ঠিক আছে? তো এই বইগুলি পড়তে হবে, এটা গেল একটা। ট্রেনিং করতে হবে, স্পেশালি ভালো ট্রেনার হচ্ছে মার্ক কিউবেন, গ্যারি ভ্যানারচক, গ্র্যান্ড কার্ডন। এই তিনজন মানে ফ্যান্টাস্টিক ট্রেনার। ঠিক আছে? মার্ক কিউবানের আমি বেশ কিছু ভিডিও দেখছি এন্ড রিয়েলি গুড, তারা আসলেই ভালো। মানে এত ক্ল্যারিটি থাকে, তারা একটা শব্দ মনে হয় আননেসেসারি বলে না। হোয়াটএভার দে সে ইজ ইচ এন্ড এভরি ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট। সো 10x রুল বললেন, আর হচ্ছে সেল অর বি সোল্ড বললাম, ইফ ইউ আর নট ফার্স্ট ইউ আর লাস্ট, দ্য ক্লোজার সার্ভাইভাল গাইড। আরেকটা বইয়ের কথা সবাই বলে ভাই, রিচ ড্যাড পুর ড্যাড। এটা খুবই একটা বেসিক, যেমন আমাদের বাচ্চারা যখন পড়ে আদর্শলিপি, এবিসিডি, এটা রিচ ড্যাড পুর ড্যাড 2 লাইনে বললে, তার বাবা টিচার ছিল, সে সারা জীবন কাজ করছে, ফাইন্যান্সের জিনিস শিখেনি, যেটা তার সত্যি বাবা। আর তার এক বন্ধুর বাবা আছে, সে কোনো কাজ করে না, ওই লোকের কাছে গেলে সে নানান ধরনের কথা বলতো, এবং তাকে প্রথমে শিখেছে স্যালারি ছাড়া চলতে হবে, এন্টারপ্রেনার ফর ফ্রি তারা কখনো, এবং মনোপলি গেম শিখাইছে। মনোপলি গেম কি, তার যে রিচ ড্যাডটা ছিল, সে খালি এই টাকা বাঁচাইতো, জমি কিনতো, কিনে সে এত বড় একটা জমি করলো, সেখানে একটা বড় হোটেল হলো, এবং সেটাকে সে মানে $multi-million শেষে সে বিক্রি করে একবারে সে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেয়ে গেল। তো সো এটা জাস্ট একটা কিন্তু কাল্পনিক গল্প, বাট এটাকে মানে পার্থক্য তুলে ধরছে যে রিচ ড্যাড পোর ড্যাড। এটা মানে রিচ ড্যাড পোর ড্যাডের মূল থিম হচ্ছে যে পে চেক বা স্যালারির জন্য এঙ্গেজ হয়ে কাজ করো না, কারণ পে চেক ইজ দ্য বিগেস্ট প্রিজন ইন দিস ওয়ার্ল্ড। আরেকটা বিষয় ভাই, রিচ ড্যাড পোর ড্যাডের যে রাইটার আছে রবার্ট কিওসাকির থিম হচ্ছে সে ডেট জিনিসটা, মানে ঋণ জিনিসটাকে সে ইউজ করে ব্যাংকে, সে ইউজ করে সে তার ওয়েলথ ক্রিয়েট করে। সো এই দিক থেকে মানে আপনার এটা নিয়ে ভিউ কি? এটা ভিউ হচ্ছে, ধরো ব্যাংক হচ্ছে আগের জামানায় 200 বছর আগে দেখতা যে অনেক কৃষকরা মহাজনদের কাছে দেউলিয়া হয়ে গেছে, তাদের জমি বাড়ি লিখে নিচ্ছে, ওই মহাজনগুলো হচ্ছে এখনকার যুগের ব্যাংক। খুবই শয়তান। মানে এই যে একটা ক্রেডিট কার্ডের একটা ট্র্যাপ বের করছে, বিশ্বাস করো, মানে ব্যাংকে সবগুলো ব্যাংকের মধ্যে আগুন লাগায় দেওয়া দরকার। ইটস এ ভেরি ভেরি বিগ ট্র্যাপ। ব্যাংকের সব অফার ফলস, মনে রাখবা। তারা মার্কেটিংয়ের লোকদেরকে, এমন মিষ্টি ভাষার লোকদেরকে রাখছে যে তোমার কাছে লোন বিক্রি করতে আসে, আর লোন নেওয়ার পরে যখন তুমি ইনস্টলমেন্ট দিবা, তখন এমন একজন তোমারে ফোন দিবে যে সে জল্লাদের ছোট বোন বা ছোট ভাই।
তার মুখে কোনো মধু নাই, উল্টা সে তোমাকে অপমান করবে, অ্যাটাক করবে। ব্যাংকের প্রোডাক্ট হচ্ছে টাকা, সে টাকা ক্লিয়ার করতে চায়। এখন এর জন্য সে নানান ধরনের ট্র্যাপ তৈরি করছে। এখন তুমি তোমার আর্লি এজে যদি একটা হোম লোন বা কার লোন নেও, তাহলে ওই বাড়ি তোমার হবে 25 বছর বয়স পরে, 25 বছর তুমি সেটার কিস্তি টানবা, কিন্তু 25 বছর পরে তুমি দেখবা যে তুমি তোমার লাইফের মূল্যবান সময় নষ্ট করে ফেলছো, আমি একটা ট্র্যাপে পড়ে গেলাম, ট্র্যাপে পড়ে গেছো। তো কোনো ধরনের লোন নেওয়া যাবে না, ইএমআই কিছু না। মানে আমি বলি ভাই, ব্যাংকের সাথে কোনো ডিল করা যাবে না। যদি তুমি স্টার্ট আপ করে এন্টারপ্রেনার হয়ে একটা কোম্পানি তোমার দাঁড়াইছে, এখন তুমি পাক্কা খেলোয়াড়, আমি সেটাকে স্কেল আপ, ইউ নো হাউ টু আর্ন 5% মার্জিন, দেন টেক এ লোন at 2% মার্জিন, ডু বিজনেস বাই ব্যাংক মানি এন্ড দেন গেইন 3%। তো এইটাই রবার্ট কিওসাকি বলতেছে যে ব্যাংকে ইউজ করতে হবে, কিন্তু ব্যাংকে ইউজ করার মতন লেভেলে না গেলে আমরা যদি যাই একদম শেষ, ডিজাস্টার করে দিবে। ওকে, ভেরি গুড ইনসাইট। সো আরেকটা কোশ্চেন হচ্ছে ভাই, টাইমলাইন, মানে কত বছর বয়স পর্যন্ত এই টাইমলাইনটা থাকে যে আমি একটা বড় সড়ো রিস্ক নেব? মানে আমি হচ্ছে, আচ্ছা, এটা ভালো কোশ্চেন করছো। আসলে আমাদের পুরো ক্যারিয়ারটাই আসলে 4টা ভাগে ভাগ করা। তো প্রথম যেই 20 থেকে 30 বছর যে সময়টা আছে, এই সময়টা সবার উচিত হচ্ছে যেটা সে ভালো একটা চাকরি করবে, একটা ইন্ডাস্ট্রি প্রোডাক্ট সম্পর্কে জানবে, তার বেতন কি, সেটা ভালো একটা বস দরকার, ভালো একটা কোম্পানি দরকার, ভালো একটা লাইনে ইন্ডাস্ট্রিতে সে প্রোডাক্ট নিয়ে সে নলেজ নেবে। এইটা গেল এই 10 বছর। যারা টাকার পিছে ঘুরে এরা অ্যাক্সিডেন্টাল মানি পায়। তুমি আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে অনেকে দেখবা যে 4-5 বছর পরেই মেজার করে পাশ করে বেরোয় পোলাপানে যে কে ভালো আছে। যেমন আমাদের বেচের এখন 14 বছর চলতেছে, তো এখন ধরো যে এই 14 বছর হিসাব করলে এমন অনেক বেরোয় যাবে যে 7-8 বছর আগে আরে অমুকে তো 7 বছর বয়সে অনেক ভালো ছিল, তার বেতন 2-3 গুণ ছিল অন্য সবার চেয়ে। আসলে ইটস টু আর্লি টু মেজার। তো এই 20 থেকে 30 বছর বয়সের মধ্যে টাকার পিছনে দৌড়াইতে হয় না, অনলি নলেজ এবং হচ্ছে যেটা ইন্ডাস্ট্রিকে বোঝার পিছনে, টাকার পিছনে। 30 থেকে 40 বছর বয়সের মধ্যে স্টার্ট আপ করতে হবে, ওই জবের ইন্ডাস্ট্রিটা ছেড়ে বিজনেস স্টার্ট আপে আসতে হবে। 30 থেকে 40 এবং 40-র পরে বিজনেস যখন দাঁড়াবে, সেকেন্ড থার্ড বিজনেস দাঁড়াবে, ফার্স্ট বিজনেস সেকেন্ড বিজনেসকে ফিট করবে, সেকেন্ড বিজনেস থার্ড বিজনেসকে ফিট করবে, থার্ড বিজনেস ফার্স্ট বিজনেসকে ফিট করবে, এইভাবে 4-5টা কোম্পানি দাঁড়াবে। 50 পর্যন্ত খালি টাকা ইনকাম হবে, ইনভেস্ট হবে, টাকা ইনকাম হবে, ইনভেস্ট হবে। 50-র পরে প্যাসিভ ইনকামের মানে ফ্লো এনজয় করতে হবে। আচ্ছা, এবার মনে করো 50-এর পরে তুমি ইয়াং পিপলদের হায়ার করলা, এক হাতে তোমার ইয়াং পিপলের টিম আছে, আর এক হাতে তোমার টাকা আছে, তাদেরকে কাজে লাগাও, টাকা কামাও। এখন 40-র পরে অনেক সময় রিস্ক নেওয়া সম্ভব হয় না, লাইবিলিটি চলে আসে লাইফের। মানে কেউ ধরো খুব পটেনশিয়াল কেউ, বাট সে চিন্তা করতেছে সে 42-45 বছর বয়সে সে একটা স্টার্ট আপ করবে। শোনো, আমি এমন কিছু এমডিকে দেখছি 400 কোটি টাকা ডেনিম কোম্পানির মালিক, তার ছেলে স্টার্ট আপ করতেছে। মানে এই এমডির বলে সে কিন্তু ফিউচার এমডি, হয়তো বা তার বাবা 5-10 বছর পর মারা গেলে সেই এটার এমডি হিসেবে বসবে, কিন্তু তার যে স্টার্ট আপটা, তার মধ্যে তার যে কনসিকুয়েন্সের মধ্যে দিয়ে তার যাইতে হচ্ছে, সেটা তোমার স্টার্ট আপ করলে সেম কনসিকুয়েন্সের মধ্যে দিয়ে যাইতে হবে, আমার স্টার্ট আপ করলে সেম কনসিকুয়েন্সের মধ্যে দিয়ে যাইতে হবে। তুমি বলতে পারো যে ভাই তাহলে ওর তো বাপের টাকা আছে, সেটা তো সে একবারে বাপের টাকা দিছে, টাকার জোরে হয়ে গেছে। হয়েছে, টাকার জোরে হয়েছে, তাহলে তার নলেজ গ্যাপ থাকলো। এই নলেজ গ্যাপ থাকার কারণে কিন্তু সে কঠিন মুহূর্ত আসলে কিন্তু ভেঙে পড়বে সে। আর তুমি যদি গ্রাউন্ড থেকে কাজ করো, শূন্য থেকে ওঠো, তোমার সামনে যখন খারাপ সময় আসবে তখন তুমি দেখবা আরে এই সিচুয়েশন কতবার ফেস করছি, দুধ এটা কোনো বিষয় হলো? তো স্টার্ট আপই, রাজা হোক প্রজা হোক, এএমডি হোক, যেই হোক, মানে আসলে ওই শূন্য থেকে একদম গ্রাউন্ড থেকেই স্টার্ট আপ করতে হবে, নাইলে এটার বেস হয় না। আচ্ছা, আরেকটা জিনিস ভাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, যেটা নিয়ে ডিসকাশন করা উচিত, সেটা হচ্ছে ইংলিশের প্রফিসিয়েন্সি। বিকজ আপনি একটা ম্যাটেরিয়াল যখন দেখবেন, ম্যাটেরিয়ালটা ডেফিনেটলি ইংলিশে হবে। অ্যান্ড আপনি ধরেন আমাদের ইউটিউবে যারা গুরু আছে, বস আছে, মানে আমরা, তারা ইংলিশে বক্তব্য দেয়। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখাটা আসলে কতটা জরুরি, এবং এটার গুরুত্বটা কি? একজন তামিল বিজনেসম্যানের পডকাস্ট শুনতেছিলাম 1.5 মাস আগে। তো সে হচ্ছে যেটা যে
তারা এই প্রশ্ন করেছে তোমার লাইফে সবচেয়ে বড় মিস্টেক কি, বলে যে আমি হিন্দি শিখি নাই, হিন্দি শিখলে আমি আরও 120 কোটি মানুষরে মানে আমার প্রোডাক্ট প্রমোট করতে পারতাম বা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারতাম। মানে সে তামিলনাড়ুর, সে ওই তামিল ভাষা পারে বাট হিন্দি পারে না। তো সে এমনি ঠিক আছে রতন টাটার সাথে আইসা ঘুরে, আম্বানির সাথে ঘুরে, তাদের সাথে ইংলিশে কথা কয়, এদের কাছ থেকে জ্ঞান নেয়, কিন্তু হিন্দি ভাষাটা সে শিখে নেয়। তো ল্যাঙ্গুয়েজ অনেক বড় বিষয়। এখন গ্লোবাল এন্টারপ্রেনারশিপ করতে গেলে তো তোমার এমনও হইতে পারে যে বিদেশি থেকে কোনো প্রতিষ্ঠান হবে, বিদেশ থেকে প্রোডাক্ট আনতে হবে। এগুলি তো খুব এখন হরদম হয়ে গেছে যে বিদেশ থেকে একটা ক্রিম এনেও বিক্রি করে অনেক সময় মহিলারা, বা আমরা বিদেশ থেকে টেক্সটাইল ম্যাটেরিয়াল আনতেছি, ডাইস কেমিক্যাল আন, আবার আমাদের এইখান থেকে বিদেশিরা কাপড় কিনতেছে। তো ইংলিশ না পারলে তো তাদের সাথে কমিউনিকেশন হবে না। আর ইংলিশে এই মোস্ট অফ দ্য মানে ওয়ার্ল্ডে এন্টারপ্রেনার সব জায়গায় আছে, বাট এই ইউটিউব গুগল আসলে আমেরিকান বলে এই আমেরিকানগুলিরে এরা হাইলাইট করছে খুব। এটা একটু খারাপ হলেও এটা মানে ধরো যে এটা ট্রু ফ্যাক্ট। মানে ধরো যেমন তুমি রবার্ট কিওসাকির কথা বলছো, সে কিন্তু জাপানি বংশোদ্ভূত আমেরিকান বিলিয়নিয়ার। তুমি ওকে খুব সম্মান দিচ্ছ, এবং আমাদের এই ইন্ডিয়া বাংলাদেশে রিচ ড্যাড পোর ড্যাড বই অনেক পপুলার না, আমেরিকাতে কিন্তু অনেক জায়গায় তাকে হেনস্থাও করে, মানে অন্য এন্টারপ্রেনাররা। ধরো মার্ক কিউবেন, গ্র্যান্ড কার্ডন, গেরি ভেনার চোখে, তুমি যদি গ্র্যান্ড কার্ডন বা গেরি ভেনার চোখে বলো যে আমার তো রবার্ট কিওসাকিরে ভালো লাগে, বলবো মানে তো রিফিউজি, ওরা তোমার কীভাবে ভালো লাগে, পাত্তা দেয় না। ওরা আমেরিকানদেরকে বেশি হাইলাইট করছে। তো এই আমেরিকান এন্টারপ্রেনাররা এই কথা কয় বেশি, তারাই ট্রেনিং করে বেশি, তারাই বেশি ডাকডোল পিটায়। তো শিখতে গেলে আসলে ইংলিশ জানতে হবে। আমি রাশিয়ান অনেক অলিগার্ক পাইছি, বিলিয়নিয়ার, অত বেটা ইংলিশই বলতে পারে না, আমি কিভাবে তার ট্রেনিং দেখবো? রাইট রাইট রাইট। সো ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট না, সে এত বড় একটা সাকসেসফুল লাইফ তার, সে একটা অনুষ্ঠানে এসে কথা কইতেছে রাশিয়ান ভাষায়, আমি সেটা জানি না, বা সে মেক্সিকোর ভাষায় কথা কইতেছে, আমি তার নলেজটা ঠিক মতো নিতে পারতেছি না। তো ভাই আমি আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি, সেটা হলো যে ধরেন আমি প্রচুর মুভি দেখছি, অ্যান্ড ধরেন IMDb নামে একটা সাইট আছে, ইন্টারন্যাশনাল মুভি ডাটাবেস, ওরা রেটিং করে যে কোন মুভি রেটিং কত, বা ডিরেক্টর ওয়াইজ আপনার লিস্ট পাওয়া যায়। আমি হচ্ছে আমার যে ডিরেক্টর পছন্দ, সেই ডিরেক্টরের যতগুলো মুভি আছে আমি একটার পর একটা দেখছি। মানে এটা ভার্সিটি লাইফে আমার একটা কাজ ছিল, টু ওয়াচ মুভিজ এবং ইংলিশ মুভিজ। এতে যেটা হইছে, তোমার ইংলিশ লিসনিং পাওয়ার এত স্ট্রং হইছে, এবং আমার হচ্ছে নর্মাল কনভারসেশন উইথ পিপল এতটাই স্পন্টেনিয়াস হয়ে গেছে যে একজন চাইনিজ অথবা একজন সুইডিশ অথবা একজন ইন্দোনেশিয়ান অথবা একজন ইন্ডিয়ান এর সাথে নর্মাল কনভারসেশন করা ইন ইংলিশ হ্যাজ বিন ভেরি ইজি। মানে বাংলার চেয়ে মানে এটা ইজি। আমি ক্ষেত্র বিশেষে ইংলিশে বেশি ফ্লুয়েন্ট বাংলার চেয়ে। সো আমার মনে হয় যে মুভি দেখা ইংলিশ মুভি দেখা ইজ রিয়েলি হেল্পফুল টু নো দ্য ইংলিশ নলেজ। তুমি মানে আমার মনে হয় যে তুমি মানে হিন্দি মুভিও দেখছো। হ্যাঁ অনেক। ওকে, এখন হিন্দি তুমি বলতে না পারো, বুঝতে তো পারো, তাই না? ইভেন তোমার অনেক বাইং হাউস আছে যাদের আসলে ইন্ডিয়ান লোকজন হয়তো বা এই ট্রেডিং অফিস নিছে, বিদেশি বায়ার বাট ইন্ডিয়ান ট্রেডারের মাধ্যমে বাংলাদেশে কাজ করে। তো অনেক সময় ওরা হিন্দিতে অনেক কিছু বলে ফেলে। মানে সেম আমার ক্ষেত্রে হয়েছে, ইংলিশ এবং হিন্দি আমার লিসেনিং পাওয়ার বাড়ছে মুভি দেখে। আমি তোমার মতন খুব মুভি দেখি না, বাট যতটুকুই দেখছি দ্যাট ওয়াজ হেল্পফুল। এখন তাহলে ভাই আমরা আসলে শেষ করব, বাট শেষ করার আগে আমাদের অডিয়েন্স যারা হবে, অডিয়েন্স হবে মূলত আমাদের বয়সী বা আমাদের চেয়ে কম বয়সী। তো এই অডিয়েন্সের উদ্দেশ্যে ইয়াং জেনারেশন, একেবারে বাংলাদেশি ইয়াং জেনারেশন, এবং এটা আমার মনে হয় বাংলাদেশে 30 থেকে 50% মানুষই হচ্ছে এই গোষ্ঠীর। এদের জন্য আপনার কি কোনো মেসেজ আছে? হ্যাঁ, আমার মেসেজ আছে। আমি খুবই ফিল করি যে যেহেতু আমার আসলে এন্টারপ্রেনারশিপটা আমার লাইফে 34 বছর বয়সে আসছে, তো আমি খুব ফিল করি যে এটা যদি কোনোভাবে 25-এ আসতো, 26 আসতো, মানে আমার অলওয়েজ মনে হয় যে 6-7 বছর আমি বিহাইন্ড। এবং এই বিহাইন্ডটা কেন, আমার আসলে নিজে থেকে শিখে একটা পর্যায়ে আমার ফিলিং থেকে আসছে, বাট যদি একটা মেন্টর থাকতো এটা গাইড করতো। তো এখানে আমার লাইফের একটা সময় নষ্ট হয়েছে। বাট এই যে ইয়াং সময়টা, মানে আসলে 18-20 বছর বয়সে যদি কারো এন্টারপ্রেনার মাইন্ডসেটটা তৈরি হয়, সে রেডি হয়ে থাকে, 24-25 বছর বয়সে সে স্কিল সেট ঝালাই করলো, এবং 27-28 সে 4-5 বছরের চাকরি এক্সপিরিয়েন্স ছেড়ে সে বিজনেস স্টার্ট করে ফেললো। হ্যাঁ, তার হাতে এনাফ টাইম থাকবে টু প্লে।
তো আমি এই ইয়াং জেনারেশনকে বলবো যে ইন্টারনেটের ডিস্ট্রাকশনে পড়া যাবে না, নাম্বার 1। নাম্বার 2, ডোন্ট বি ফেমিনিন, বি অ্যান আলফা। মানে যখন একটা নাইস গাই হয়, সে তার ক্লাসের বান্ধবীর জন্য সে সিঙ্গারা নিয়ে আসবে, শিট ফটোকপি করে নিয়ে আসবে, হ্যাঁ, সে একটু রাগ করলে বলবে হ্যাঁ জান শোনা, মানে গার্লফ্রেন্ড রাগ করছে তো তোর মা, সে রিকোয়েস্ট করতেছে রাগ ভাঙানোর জন্য, মানে অবসেসড হয়ে থাকে। এবং এই ফেমিনিন এনার্জি জেনারেট করলে একটা ছেলে ডেফিনেটলি একটা নাইস গাই ক্যারেক্টার। বাট আলফা হইলে কি হয়, যে আলফা মেলের একটা গোল থাকে, যে সে মানে দেশে একটা পরিবর্তন আনতে চায়, ফাইন্যান্সে একটা পরিবর্তন আনতে চায়, নিজের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন চেঞ্জ করতে চায়, নিজে উপরের পর্যায়ে যাইতে চায়, বন্ধুদেরকে কলিগদেরকে একসাথে নিয়ে যেতে চায়। এবং কোনো মেয়ে মানুষ তার কাছে যদি অ্যাটেনশন চায়, হ্যাঁ, তার সামনে যে শত শাড়ি পরে ঘুরুক আর ডং ডাং করুক, সে পাত্তা দিবে না, ড্যাম কেয়ার, কখনো সে এই ট্র্যাপে সে পা দিবে না। তো সো ওই আলফা মাইন্ডসেটটা গ্রো করা টিনেজে খুবই জরুরি। 2 হচ্ছে ইন্টারনেটের ডিস্ট্রাকশনে তো যাওয়া যাবে না, বললামই। 3 হচ্ছে এই যে এন্টারপ্রেনারশিপ স্টাডি করতে হবে, এই স্টাডিটা করতে হবে এবং এডিকশন থেকে দূরে থাকতে হবে। মানে দেখা গেলো যে ওই বয়সটাই, হ্যাঁ ওই বয়সটাই আসলে এডিকশনের বয়স। আমি সকালে যখন হাঁটতে যাই দেখি, আজকে সকালেও দেখছি যে একটা ছেলে বল কাঁধে, বৃষ্টি তো হচ্ছে, আবার সে ফোনও দিতেছে, কই তোরা আইসোস নাকি, মানে হ্যাঁ বল লয়ে যাইতেছে মাঠে, আর বাকিরা আইসে কিনা সে খোঁজ নিচ্ছে। বাজে তখন ধরো যে 6:30 হবে সকাল, তো সকাল 6:30 বৃষ্টির মধ্যে একটা পোলা ফুটবল খেলতে বেরোইছে এবং সে হচ্ছে আরো বন্ধুদের ফোন দিচ্ছে, এই 10-12 জন ফুটবল খেলতেছে। এইটা কিন্তু একটা পজিটিভ কাজ ওরা করতেছে ডেফিনেটলি। এখন এই ছেলেটা যদি সারা রাত গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতো, সে কিন্তু 9টার সময় ঘুমতে উঠতো এবং ঘুম তার কমপ্লিট হইতো না, সে কিন্তু রাতে দেরিতে ঘুমাইতে যেত। ডিস্ট্রাকশন খুব ইম্পর্টেন্ট কথা বলছেন ভাই। মানে অনেক হয়েছে কি, আমাদেরকে আসলে এই ধরনের কথা বলার মতো কেউ ছিল না, আমরা অনেক ভুল করছি। অ্যান্ড ইটস মানে এই পডকাস্টটা সফল হবে তখনই যদি এরকম একজনও থাকে যে হচ্ছে এটা শুনে তার লাইফে কোনো চেঞ্জ আনছে অথবা কিছু একটা হইছে। আমরাও তো কারো না কারো পডকাস্ট দেখছি, ট্রেনিং দেখেই তো মাইন্ডসেটটা ঠিক হইছে। তো আজকের পডকাস্ট দেখে অনেকের মাইন্ডসেট ঠিক হবে, কেউ ডিসিশন নেবে যে না লাস্ট 6টা মাস নষ্ট হয়েছে আর না, অথবা কারো ভুল ধারণা ভাঙবে যে না আমার এই ধারণাটা ভুল ছিল, আমার এই ধারণাটা আসতে হবে। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি আসছেন। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। ইট ইজ রিয়েলি অ্যান অনার যে আপনাকে পাইছি। না, এটা আমার জন্য মাই প্লেজার অলসো। যতদিন আমি সময় কাটাইছি, নট এ সিঙ্গেল মোমেন্ট ওয়াজ ডাল। সো ইচ এন্ড এভরি মোমেন্ট ওয়াজ রিয়েলি গুড। থ্যাংক ইউ সো মাচ। তুমি ভালো করবা, অসুবিধা নাই, শুভকামনা থাকলো। এবং আই অলসো এনজয় গসিপিং উইথ ইউ। এন্ড যারা এই পডকাস্ট দেখছে ওদের সবার জন্য সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করলাম। ওকে, সো লাস্ট একটা যেটা অফার আমাদের দিক থেকে আছে, আমরা যারা পজিটিভ ফিডার নিয়ে কাজ করতেছি, সো পজিটিভ ফিডার যে ইউটিউব চ্যানেল থাকবে, সেখানে প্রথম 100 যে সাবস্ক্রাইবার থাকবে এদের মধ্যে থেকে হচ্ছে আমরা 4টা সিনেপ্লেক্সের টিকিট গিফট করব। আচ্ছা আচ্ছা, গুড। প্রথম 100 জন সাবস্ক্রাইবারের মধ্যে থেকে। আচ্ছা, ওকে, এই মেসেজটা দেয়া। ওকে, গুড অফার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ।